আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমাদের এইচএসসি ফিজিক্সের ফিজিক্স সিরিজে। সো আজকে আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় 2 অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করব। তো এর মাধ্যমে আমরা আমাদের ফিজিক্সের যাত্রাটা শুরু করতেছি। আজকে আমাদের ভেক্টরের লেকচার নাম্বার হলো 1। আমরা আমাদের এই প্লেলিস্টে পুরো ভেক্টর অধ্যায়টা কমপ্লিট করব। তোমাদের একটু জানার জন্য বলে রাখি যে এই ভেক্টর অধ্যায় এটা হলো ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা বলা যায় ফিজিক্সের হলো ফাউন্ডেশন চ্যাপ্টার। তার মানে এই ফাউন্ডেশন যদি কোনো বিল্ডিংয়ের ভালো না হয় তাহলে কিন্তু সেই বিল্ডিংটা মজবুত হয় না। তোমরা যদি তোমাদের ফিজিক্সের ফাউন্ডেশন ভালো করতে চাও তোমাদের অবশ্যই এই ভেক্টরটা ফুল কনসেপ্ট এবং প্র্যাকটিস ক্লিয়ারলি হওয়া উচিত, ঠিক আছে? কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই তোমাদের এই ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা শেষ করা উচিত। তোমরা যদি এইখানে কনফিউশন থাকে তাহলে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে তোমাদের ভালোভাবে বোঝা আসলে খুব কষ্টকর। তো আজকের এই যে ভেক্টর সিরিজে রেটিনা ফিজিক্স সিরিজের আজকের এই ভেক্টর এবং পুরো প্লেলিস্টে তোমাদের সাথে আছি আমি, তোমাদের সাব্বির ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটে। তো চলো আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসে যা যা পড়বো, আমরা শুরুতেই পড়বো যে রাশি এবং রাশির প্রকারভেদ। এবং রাশি জিনিসটা কি? রাশি হলো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে হলো রাশি বলে। এরপর আমরা দেখব ভেক্টর এবং ভেক্টরের প্রকাশ। ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, অ্যাকচুয়ালি ভেক্টর জিনিসটা কি। আমরা দেখব বিশেষ ভেক্টর, তার মানে ভেক্টরের অনেকগুলো প্রকারভেদ আছে, এই বিশেষ ভেক্টর এবং এদের যে সংজ্ঞাগুলো আছে। তারপর আমরা পড়বো ভাইয়া অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটার উপর বলা যায় ভেক্টরের যাত্রা আমাদের, মানে ভেক্টরের ম্যাথের যে পোর্শনটা সেটা হলো যে জায়গা থেকে শুরু, অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর। এবং পরিশেষে আমরা উপরের টপিক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো এই টপিক রিলেটেড এইচএসসিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা কভার করব এবং অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমাদের কভার হবে ইনশাল্লাহ। তার মানে আমাদের এই ক্লাসটা হলো তোমাদের অ্যাডভান্স একটা ক্লাস, যেটা একদম মানে বিগিনার থেকে অ্যাডভান্স তোমাদের সব টপিক আমরা এখানে কভার করব। তাহলে যারা আমাদের সাথে এই চ্যাপ্টার শুরু করতেছে আমরা বলতে পারি তোমরা একটু ভাগ্যবান। তোমরা একটু ভাগ্যবান এই সেন্সে যে এই চ্যাপ্টার করলে তুমি ফিজিক্সের মানে আমাদের সাথে এটা করলে তোমার ফিজিক্সের যাত্রাটাও সুন্দর হবে। এবং এই চ্যাপ্টার রিলেটেড যত কিছু আছে তুমি আজকের ক্লাসটা জাস্ট করে দেখো, এই চ্যাপ্টার রিলেটেড যত কিছু আছে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমার কভার হয়ে যাবে এবং তুমি ধারণাও করতে পারবা না যে এই চ্যাপ্টারটা তোমার চিন্তার থেকেও কত ইজি, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমত হলো রাশি। তো রাশি কি? রাশির ক্ষেত্রে আমরা বলছি ভাইয়া ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবাইকে বলা হয় রাশি। যা কিছু পরিমাপ করা হয়, যেমন তোমার বয়স হলো ধরো 21 বছর বা 18 বছর, তোমার বয়স হলো 18 বছর, এই যে তোমার বয়স 18 বছর এটা একটা রাশি। তুমি ধরো বাসা থেকে বাজার করতে গেলা, তাহলে বাসা থেকে বাজারে একটা দূরত্ব আছে না ভাইয়া? এই যে বাসা থেকে বাজারের দূরত্ব এটা ধরো 1 কিলোমিটার। এই যে তুমি বলতে পারতেছো বাসা থেকে বাজারের দূরত্ব 1 কিলোমিটার, তার মানে এটা পরিমাপযোগ্য, তাহলে এটা একটা রাশি। তুমি ধরো দোকানে গেছো, দোকানে তুমি কিনতে গেছো চিনি, তাহলে তুমি দোকান থেকে ধরো 5 কেজি চিনি নিলা, তাহলে তুমি দোকানদারকে বললা যে আমাকে 5 কেজি চিনি দেন। এই যে চিনির পরিমাপটা করা যাইতেছে 5 কেজি, তার মানে এটা একটা কি রাশি। অর্থাৎ তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে এই ভৌত জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারবো, যা কিছু পরিমাপযোগ্য সবাই হলো রাশি, ঠিক আছে? এবার আসো রাশি কিছু প্রকারভেদ। তো শুরুতে আমরা যে প্রকারভেদটা পড়বো সেটা হলো নির্ভরশীলতার উপর ভিত্তি করে। তাহলে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি কয় ধরনের ভাইয়া? নির্ভরশীলতার উপর ভিত্তি করে ভৌত রাশি হলো 2 ধরনের। তাহলে নির্ভরশীলতার উপর ভিত্তি করে ভৌত রাশি কয় ধরনের? 2 ধরনের। তাহলে কি কি আমরা একটু দেখি। তাহলে এটা হলো নির্ভরশীলতা জিনিসটা আসলে কি, ঠিক আছে? এটা একটু আমাদের মাথায় রাখতে হবে নির্ভরশীলতা জিনিসটা কি। তাহলে নির্ভরশীলতা কি? তাহলে নির্ভরশীলতা তার মানে হলো একটা রাশি সে অন্য রাশির উপর ডিপেন্ড করে কিনা, নাকি সে স্বতন্ত্র, নাকি সে স্বাধীন। তো আমরা ওই যে বাউল কনসোনেন্ট পড়ে আসছি ছোটবেলায় ইংলিশে, তাহলে বাউল কি হইতো? বাউল হলো স্বাধীন, সে উচ্চারিত হইতে অন্য কারো হেল্প লাগে না, কিন্তু কনসোনেন্ট যে সে উচ্চারিত হইতে বাউলের হেল্প লাগতো, তাই না? তাহলে সেই ইংলিশের বাউল কনসোনেন্টের মতো এইখানেও নির্ভরশীলতাটা আসে যে একটা রাশি সে কি স্বতন্ত্র কিনা, সে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট কিনা, নাকি সে নাকি সে হলো নিজেই স্বাধীন, নিজে একাই একটা জিনিস প্রকাশ করতে পারে, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের রাশি হলো কয় ধরনের? 2 ধরনের। আমাদের ভৌত রাশি 2 ধরনের। একটা হলো আমাদের মৌলিক রাশি, তার মানে আমরা নাম দেখেই বুঝতেছি এরা মৌলিক, এরা কারোর উপর কি করবে না, এরা কারোর উপর নির্ভর করবে না। তার মানে মৌলিক রাশি হলো কি? যে রাশি কারোর উপর নির্ভর করে না, যারা নিজেরা স্বতন্ত্র। তার মানে হলো মৌলিক রাশি কারা? যারা অন্য রাশির উপর নির্ভর করে না, যারা অন্য রাশির উপর নির্ভর করে না তাদেরকে আমরা বলি মৌলিক রাশি। তাহলে যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদেরকে আমরা মৌলিক রাশি বলি। তাহলে ভাই এরকম রাশিগুলোর এক্সাম্পল দেন।
এরকম রাশিগুলোর এক্সাম্পল দরকার, কারণ আমাদের ভালোভাবে বোঝার জন্য এক্সাম্পলের বিকল্প কিছু নাই। তাহলে চলো আমরা এক্সাম্পল দিই। যেমন আমরা একটু আগে তোমাদেরকে বলছি যে বাসার দূরত্ব অর্থাৎ কোনো কিছু দৈর্ঘ্য, তোমাদের যদি বলে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কী ধরনের রাশি বলো তো? দৈর্ঘ্য কী রাশি? দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, কারণ দৈর্ঘ্য পরিমাপ করতে অন্য কারো হেল্প নেওয়া লাগে না, জাস্ট দৈর্ঘ্য একটা রাশি। তারপর আমরা যদি বলি সময়, সময় একটা কী রাশি? মৌলিক রাশি। তারপর আমরা যদি বলি বর, এগুলো হলো মৌলিক রাশি। তুমি যদি এগুলার একটু এককের দিকে খেয়াল করো, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হলো তোমার মিটার। সময়ের একক কি? সময়ের একক হলো ব্যাস সেকেন্ড। তারপর বরের একক কি? বরের একক হলো তোমার কেজি। তাহলে তুমি যে এই জিনিসগুলো দেখতেছো, এগুলো কি কারোর উপর ডিপেন্ড করতেছে? এগুলো কিন্তু কারোর উপর নির্ভর করতেছে না। এরা একটাই একক, একটা এককই হলো একটা রাশির সম্পূর্ণ, একটা রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। তাহলে এই ধরনের রাশিকে আমরা বলি হলো মৌলিক রাশি। তাহলে এবার আসো যৌগিক রাশি কি? এবার আসো যৌগিক রাশি কি? তাহলে যৌগিক রাশি আমরা যদি শর্টে বলি যে যৌগিক রাশি কি, তার মানে যৌগিক রাশি হলো ভাইয়া যারা মৌলিক রাশির উপর নির্ভর করে। যারা কি করে? যারা মৌলিক রাশির উপর নির্ভর করে। তাহলে যারা মৌলিক রাশির উপর নির্ভর করে এদেরকে আমরা বলি যৌগিক রাশি। যারা মৌলিক রাশির উপর নির্ভর করে এদেরকে আমরা বলি যৌগিক রাশি। তাহলে কয়েকটা যৌগিক রাশির এক্সাম্পল আমাদের দেওয়া উচিত, কয়েকটা যৌগিক রাশির এক্সাম্পল আমাদের দেওয়া উচিত। তাহলে এরকম যৌগিক রাশির এক্সাম্পলগুলো কি কি দেখো, তাহলে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। তাহলে যৌগিক রাশির যদি এক্সাম্পল বলি, ধরো তুমি সিম্পলি আসো বেগ। বেগ মানে কি? বেগ মানে হলো তোমার দূরত্ব পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার বা সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। ঠিক আছে, দূরত্ব বললো এটা আবার অন্যদিকে চলে যায়, একটু পরে আমরা এটা ডিফারেন্সটা বুঝবো। সো সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ। তাহলে বেগ কি? বেগ হলো সরণ বাই সময়। বেগ হলো সরণ বাই সময়। ঠিক আছে, এখন বলো সরণ মানে কি? সরণের একক যা, দূরত্বের একক তা, দৈর্ঘ্যের একক তা। সরণের একক হলো মিটার, আমরা 9-10 থেকে জানি। আর সময়ের একক হলো সেকেন্ড। তার মানে এই দুইটা মিলে যেটা হয় সেটা হলো মিটার পার সেকেন্ড। দেখো বেগ প্রকাশ করার জন্য আমার কিন্তু দুইটা মৌলিক রাশি লাগছে, একটা হলো মিটার, আরেকটা হলো কি সেকেন্ড। অর্থাৎ মিটার আসছে তোমার দৈর্ঘ্য থেকে আর সেকেন্ড আসছে সময় থেকে। তার মানে যে জিনিস প্রকাশ করার জন্য একাধিক মৌলিক রাশি লাগে তাদেরকে আমরা কি বলি? যৌগিক রাশি। এই সিমিলারলি হইতে পারে ত্বরণ। এর আরো বেশ কিছু এক্সাম্পল আমরা একটু সামনে দেখি, চলো। তাহলে আরো বেশ কিছু এক্সাম্পল আমরা একটু সামনে দেখি। তো এখানে আছে কি? এখানে আছে মৌলিক রাশির বেশ কিছু এক্সাম্পল। মনে রাখবা মৌলিক রাশি মোটামুটি 60টা। মৌলিক রাশি কয়টা? 60টা। তাহলে এই 60টা মৌলিক রাশি আমার মনে রাখা লাগবে। এই এক্সাম্পলগুলো কোথায় কাজে লাগবে? এটা দেখবে এইচএসসিতে খুব আসে, এমসিকিউতে, এবং যারা মেডিকেলে পড়ার যাদের ইচ্ছা তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মেডিকেলে এই পার্টগুলো থেকে কোশ্চেন আসে। তাহলে চলো, মৌলিক রাশি হলো 60টা। তাহলে ব্যয়ের সাথে সাথে তোমরা একটু বলো মৌলিক রাশি 60টা কি? বর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। তাহলে এই 60টা হলো মৌলিক রাশি। এবং এই 60টা মৌলিক রাশি ছাড়া আর যত রাশি আছে, মনে রাখবা এই 60টা মৌলিক রাশি ছাড়া বাকি যত রাশি আছে সব হলো যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশি কি? যৌগিক রাশি হলো 60টা মৌলিক রাশি ছাড়া বাকি রাশিগুলো। 60টা মৌলিক রাশি ছাড়া বাকি যে রাশিগুলো আছে এদেরকে আমরা বলি যৌগিক রাশি। তাহলে মৌলিক রাশি ছাড়া বাকি রাশিগুলাই হলো যৌগিক রাশি। তার মানে তোমার যৌগিক রাশিগুলো মুখস্থ রাখার দরকার নাই, তুমি জাস্ট মৌলিক রাশিগুলো মুখস্থ করবা, এবং যখন অপশন থাকবে তখন দেখবা মৌলিক রাশি বাদে আর কোনটা আছে, সেটাই যৌগিক রাশি। ঠিক আছে, যেমন ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমাদের কি? একটা যৌগিক রাশি। তারপর আয়তন একটা যৌগিক রাশি, কারণ ক্ষেত্রফল আমাদের কি লাগে? মিটার স্কোয়ার। আয়তন হলো মিটার কিউব, তার মানে একাধিক মৌলিক রাশি। ঘনত্ব, ঘনত্বের একক কি? আমরা পড়ছি রো ইকুয়াল টু এম বাই বি। রো ইকুয়াল টু কি? এম বাই বি। তার মানে এটা কি ছিল আমাদের একক? এম এর জন্য কেজি, বি এর জন্য মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব। সো এইরকম যা আছে এই সবগুলো আমাদের কি? যৌগিক রাশি। ঠিক আছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা দেখি যে ভৌত রাশিকে প্রকাশ করার ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ ভৌত রাশিকে প্রকাশ করার ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা আমার একটু মানে বুঝতে অসুবিধা হইতেছে। তাহলে চলো আমরা একটু অন্যভাবে বুঝি। আমরা একটা গল্প বলি। তোমরা যারা সদ্য এসএসসি পাস করছো, তোমরা মাত্র কিসে উঠছো? কলেজে উঠছো। তোমার কলেজ, ধরো তোমার বাসায় একটা কাজিন আসলো, সে তোমার কলেজ চিনে না, সে তোমার স্কুল চিনতো, দীর্ঘদিন স্কুলে ছিল এক স্কুলে, কিন্তু এখন কলেজে আসার পর নতুন কলেজে উঠছো, সেই কলেজটা চিনে না। তাহলে আমরা ধরে নেই তোমার নাম হলো রাফি। রাফি নামে যারা আছো তারা কমেন্ট করতে পারো। সো ধরে নেই তোমার নাম হলো কি? রাফি। এখন রাফির বাসায় হলো রাফির কাজিন আসছে। কাজিন এসে রাফিকে জিজ্ঞেস করলো যে তোর কলেজ কোথায়? যে রাফি তোর কলেজ কোথায়? তাহলে এই যে বলছে কলেজ কোথায়, এখন রাফি উত্তর দিল যে আমার কলেজ বাসা থেকে। রাফির উত্তর ছিল এরকম, বাসা থেকে 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার দূরে। তো এখন
কাজিন পড়ে গেছে টেনশনে, রাফির যে কাজিন সে পড়ে গেছে টেনশনে। টেনশনে কেন? তুমি দেখো এইখান থেকে 1 কিলোমিটার কত দিকে হইতে পারে, ধরো রাফির বাসা হলো এইটা, তাহলে এইখান থেকে এইদিকে 1 কিলোমিটার হইতে পারে, এইদিকে 1 কিলোমিটার হইতে পারে, এইদিকে 1 কিলোমিটার হইতে পারে, এইদিকে হইতে পারে, এরকম অজস্র, এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, ঠিক আছে, এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, এরকম অজস্র দিকে হইতে পারে, তাই না? তার মানে একটা কনফিউশন চলে আসছে। তাহলে দেখো কিছু কিছু রাশি আছে যাদেরকে আমরা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করলে, জিনিসটা সম্পূর্ণভাবে বোধগম্য হয় না। কারণ বাসার থেকে সে অজস্র দিকে 1 কিলোমিটার যাইতে পারে, কিন্তু অজস্র দিকে 1 কিলোমিটার দূরে তার স্কুলটা না, তার মানে একটা নির্দিষ্ট দিকে 1 কিলোমিটার দূরে তার স্কুল, ঠিক আছে? তাহলে দেখো এইখানে জাস্ট দূরত্ব, এই যে কত দূরে, এইটা প্রকাশ করার জন্য আমার শুধু মান যথেষ্ট না, মানের সাথে আমার বলে দিতে হবে। তো রাফির বলা উচিত ছিল, রাফির কি বলা উচিত ছিল, যে আমার বাসা এখান থেকে ওই দিকে 1 কিলোমিটার দূরে, অথবা আমার বাসা এখান থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে, আমার বাসা এখান থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। অর্থাৎ সে যদি একটা ফিক্সড মানের সাথে যদি দিকটাও দেখাই দিত, তাহলে তার কাজিনের স্কুলটা কলেজটা চিনতে সুবিধা হইতো, ঠিক আছে? কলেজটা চিনতে হইলো সুবিধা হইতো, সে সহজে যাইতে পারতো। আর না বলে দিলে সে যদি জাস্ট 1 কিলোমিটার শুনে দৌড় দিয়ে বের হয়ে যায়, সে কিন্তু আজীবন আর কলেজ খুঁজে পাবে না, ঠিক আছে? কারণ অজস্র দিকে তার কলেজ খুঁজতে খুঁজতেই দেখা গেল যে জীবন শেষ। তাইলে আমাদের এমন কিছু রাশি আছে যাদেরকে আমরা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে পারি না, ঠিক আছে? তাহলে এবার আসো, এই ধরনের রাশি হলো কি কি? সো এই যে ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে রাশি হলো আবার 2 ধরনের। রাশি হলো আবার কয় ধরনের? 2 ধরনের। একটাকে আমরা বলি ভৌত রাশি, স্কেলার রাশি, এখানে আমরা বলবো স্কেলার রাশি। আরেকটা হলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি। সো স্কেলার রাশি, আরেকটা হলো ভেক্টর রাশি। তাহলে স্কেলার। এখন আসো এই জিনিসটা আমরা আরো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝি। ওই যে একটু আগে ব্যয় তোমাদেরকে দোকানে নিয়ে গেলাম, সেখানে যে তোমাদেরকে চিনি কিনতে বললাম, তো এখানে দেখো এখানে কি হয়েছে, তুমি ধরো নতুন একটা জায়গায় গেছো, বা তুমি কারো বাসায় গেছো, অথবা তুমি ধরো তোমার নানুর বাড়িতে গেছো। তো তোমার আম্মু তোমাকে বললো যে রাফি যা গিয়ে হলো বাজার থেকে 1 কেজি চিনি নিয়ে আয়। তো তুমি ধরো এবার বাজার চিনো না, তাহলে তুমি গিয়ে কি আসলে বাজার চিনতে পারবা? মানে র্যান্ডম একদিকে চলে গেলে কি সেটা বাজার হবে? হ্যাঁ, হইতে পারে, মানে কোইন্সিডেন্টলি হলো মিলে যেতে পারে, কিন্তু সবসময় তো হবে না। তার মানে বাজারে যা এটা বলার সাথে সাথে তুমি তাকে জিজ্ঞেস করবা যে বাজার কোথায়, তোমার আম্মুকে। তোমার আম্মু বললো যে বাজার বাসা থেকে 100 মিটার দূরে। তাহলে তোমার তখন আবার জিজ্ঞেস করতে হবে যে কোন দিকে 100 মিটার দূরে, কারণ একটু আগে তুমি দেখছো যে তোমার কাজিনের এরকম একটা প্রবলেম হয়েছে। তখন তোমাকে বলে দিবে যে বাজার থেকে ধরো হাত দিয়ে দেখাই দিবে, অথবা দিক বলে দিবে, অথবা যদি আরো আপডেট হয় বলে দিবে যে বাজার থেকে তুমি এত কোণে মানে বাসা থেকে এত কোণে যাবে, এত কোণে 100 মিটার যাবা, ঠিক আছে? কোনো একটা ভ্যালু আমার লাগবে। তাইলে কিছু কিছু রাশি আছে যাদেরকে প্রকাশ করতে আমার মানের সাথে দিক লাগে, এদেরকে আমরা বলি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কারা? যাদেরকে প্রকাশ করতে মান প্লাস দিক এই দুইটা জিনিসই লাগে, এদেরকে আমরা বলি ভেক্টর রাশি। এবার দেখো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে কি তুমি কখনো বলবা যে দোকানিকে যে আঙ্কেল আপনি চিনি দেন, চিনি হলো উপরের দিকে 1 কেজি, বা নিচের দিকে 1 কেজি, বা ডানে 1 কেজি, বামে 1 কেজি, কিছু বলবা? কোনো দিক বলবা না। তার মানে কিছু জিনিস আছে যাদেরকে আমরা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে পারি, মান প্রকাশ করলেই স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। এদেরকে আমরা বলি কি রাশি? এদেরকে আমরা বলি হলো যাদেরকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, এদেরকে আমরা বলি হলো তোমার স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে যাদের শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় এরা হলো স্কেলার রাশি, যাদের প্রকাশ করতে আমার মান এবং দিক দুইটা জিনিস লাগে এদেরকে বলা হয় ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে আমরা এই 2 ধরনের রাশি আমরা মূলত পড়বো। তো স্কেলার রাশি সম্পর্কে আমাদের অনেক আইডিয়া আছে, আমরা অনেক কাজ করে আসছি স্কেলার রাশি দিয়ে। এখন আমরা ধীরে ধীরে ভেক্টর রাশিতে প্রবেশ করব। ওকে, চলো আমরা একটু এখানে স্কেলার রাশি ও ভেক্টর রাশির বেশ কিছু এক্সাম্পল তোমাদের জন্য রাখছি, তোমরা একটু জটপট করে দেখে নিতে পারো। তাহলে আমি বলি যে এখানে অজস্র এক্সাম্পল আছে, তোমার মনে রাখা অনেক টাফ। তুমি একটু কমন সেন্স ইউজ করবা, কমন সেন্স দিয়ে। যেমন আমরা যদি বলি ভেক্টর রাশিগুলো আসে, যেমন বল কোন দিকে প্রয়োগ করতেছে এটা ইম্পর্টেন্ট, ঠিক না? ধরো তোমাকে বললো কোনো একটা ওয়াল হলো ধাক্কায় ফেলে দিতে, তাহলে তুমি কোন দিকে ফেলবা? যেদিকে মানুষজন কম। এখন ধরো মানুষজন দাঁড়ায় ওয়াল ভাঙা দেখতেছে, এই যে তুমি বিল্ডিং ভাঙতেছো, এটা হলো মানুষজন দাঁড়ায় দেখতেছে, তুমি কি করলা? মানুষের দিকে ধাক্কা দিলা। তাহলে কিন্তু তোমার এটা জানা লাগবে কোন দিকে। তার মানে এখানে দিক জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে বল একটা ভেক্টর রাশি, তারপর বেগ, সে কোন দিকে যাইতেছে এটা ইম্পর্টেন্ট। তোমাকে বললো যে তুমি তোমার চাচাকে দেখছো, তুমি বললো যে হ্যাঁ দেখছি,
তো দেখার পর জিজ্ঞেস করবে সে কই যাইতেছিল, তুমি বলবা যে আমি দেখছি সে ওই দিকে যাইতেছিল। তার মানে দিক জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বেগ একটা ইম্পর্টেন্ট। সরণ কোন দিকে যাইতেছে, সরণ মানে দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব। তাহলে এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। সো এরকম অজস্র ভেক্টর রাশি আছে, অজস্র স্কেলার রাশি আছে। যেমন তোমাকে যদি কেউ বলে সময় কয়টা বাজে, তুমি ঘড়িতে দেখলা, হ্যাঁ ঠিক আছে আজকে এতটা বাজে, তুমি কিন্তু কখনো বলবা না যে এটা হলো এই দিকে এতটা বাজে, আজকে এই দিকে এতটা বাজে, এটা কিন্তু তুমি বলবা না, দিক জিনিসটা উল্লেখ করবো না। তার মানে সময় একটা কি রাশি? স্কেলার রাশি। তার মানে আমরা যা কিছু পড়বো তা আমরা হলো একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবো। এক্সাম্পলগুলো আমাদের কমন সেন্সেই চলে আসবে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। আমরা দুনিয়ায় তো সব এই যে যতগুলো এগুলো আছে, এগুলো আমরা কখনো না কখনো আমাদের জীবনে ইউজ করে আসছি, ঠিক আছে? যেহেতু আমাদের সবার ব্যাকগ্রাউন্ড হলো ক্লাস 9-এ সায়েন্স ছিল, 9-10-এ, সো এগুলো আমরা মোটামুটি পড়ে আসছে। তো এখন তোমাদের কাজ হলো জাস্ট একটু কমন সেন্স দিয়ে চিন্তা করা যে আমরা যা যা জিনিস পড়ে আসছি কোনটাতে শুধুমাত্র মান হলেই সেটা স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, এই ধরনের রাশিকে আমি বলবো স্কেলার রাশি। আর কোন ধরনের রাশি আছে যাদেরকে মান প্রকাশ করলে সেটার ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না, মানের সাথে দিকটা ইম্পর্টেন্ট, দিকটা আমার প্রয়োজন হয়, এই ধরনের রাশিকে আমরা বলবো ভাইয়া ভেক্টর রাশি। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসো, ভেক্টরে কিছু ধর্ম আছে। সো ভেক্টর রাশির কিছু ধর্ম বা কিছু প্রপার্টিস আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা লাগে। আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নেই। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বুঝতে পারবো যে ভেক্টর রাশির ইম্পর্টেন্স কতটুকু, ঠিক আছে? ভেক্টর রাশির ইম্পর্টেন্স কতটুকু এটা আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে দেখতে পারবো। তো ভেক্টর রাশি নিম্নলিখিত ধর্মসমূহ পরিলক্ষিত হয়। দেখো, ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে, মান এবং দিক উভয় আছে। আমরা বলছি একটু আগে কমন সেন্স দিয়ে চিন্তা করতা, তাহলে কমন সেন্স দিয়ে চিন্তা করলে যেটা আসবে যে দিক ছাড়া ভেক্টর রাশি অর্থহীন। তার মানে যেই সব ভেক্টর রাশিতে দিক নাই সেই ভেক্টর রাশিটা কি? অর্থহীন। দিক ছাড়া ভেক্টর রাশি হলো অর্থহীন, ঠিক আছে? অর্থাৎ দিক ছাড়া ভেক্টর রাশিকে 100% প্রকাশ করা যায় না। তারপর হলো মান অথবা দিক। দেখো, মান অথবা দিক দুইটা যে কোনো একটা পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তন হবে। আমরা একটু এক্সাম্পল দেই, তোমরা হয়তো এটা পড়ে আসছো হালকা পাতলা 9-10-এ, যারা পড়ে আসো নাই তাদের জন্য। সো ধরো এইখানে যেটা আছে, এই বৃত্তাকার পথে কেউ একজন সমবেগে চলতেছে, তার মানে সেই যে এখানে যাইতেছে তার বেগটা হলো ধরো সমান, সমবেগ, সব সময় বেগ সেম থাকে। এখন বেগ যেহেতু সেম থাকে, আমাদের নর্মাল সেন্সে মনে হয় কি ভাইয়া, বেগ যেহেতু সেম থাকে আমাদের নর্মাল সেন্সে মনে হয়, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে এখানে ত্বরণ কত বা বৃত্তাকার পথে ত্বরণ আছে কিনা, এখানে কি ত্বরণ আছে? বৃত্তাকার পথে কোনো একটা বস্তু সমবেগে যাইতেছে, এখানে কি ত্বরণ আছে? ভিডিওটা একটু পজ করে চিন্তা করো। তো আমরা নর্মালি বলবো যে এখানে ত্বরণ নাই, কারণ আমরা পড়ে আসছি যে সমবেগে থাকলে সেখানে তো ত্বরণ থাকে না। বাট এখানে আগে একটা কথা বলছে বৃত্তাকার পথে। এখন দেখো, বৃত্তাকার পথে যখন সে যাইতেছে তখন তার বেগের হয়তো পরিবর্তন হইতেছে না, কিন্তু প্রতি মুহূর্তে সে দিক পরিবর্তন করতেছে। সেই ভেক্টর রাশি, বেগ একটা কি রাশি? একটু আগে আমরা দেখে আসছি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে মান বা দিক যে কোনো একটা পরিবর্তন হলেই ভেক্টর রাশিটা পরিবর্তন হয়। তার মানে আমরা বলবো এখানে অবভিয়াসলি ত্বরণ আছে। যেহেতু মান পরিবর্তন না হলেও দিক পরিবর্তন হইতেছে, তাই না? তার মানে এখানে অবভিয়াসলি কি আছে? ত্বরণ জিনিসটা আছে। ওকে, এটাই বলছে এখানে আমাদের। দেখো, আমাদের এখানে যে জিনিসটা বলছে, আমাদের এখানে তোমার বলছে যে মান অথবা দিক উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তন হয়। ভেক্টরের যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে হয় না। অর্থাৎ আমরা নর্মাল গাণিতিক নিয়মে যেভাবে কোনো কিছু যেভাবে যোগ বিয়োগ করি, ভেক্টরেরটা এইভাবে হয় না। ধরো নর্মালি তোমাকে যদি বলে তোমার কাছে আছে 10 টাকা, তোমাকে কেউ একজন 20 টাকা দিল, তুমি হিসাব করে বলবা যে টোটাল কত টাকা, তাহলে তুমি জটপট বলে দিবা যে ভাই এটা কোনো কোশ্চেন হলো, আমি ইন্টারে পড়ি, আমি ক্লাস 11-এ পড়ি, আমার এখন যদি আমার কেউ বলে এটা কি মানে মানা যায়, এটা কত হবে, নর্মালি তুমি দাম করে বলে দিবা যে 10 টাকা, আরেকজন দিচ্ছে 20 টাকা, টোটাল হয়ে গেছে 30 টাকা, ঠিক আছে? কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এটা বলা যাবে না। ভেক্টর রাশির ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলো একটু অন্যরকম। আমরা দেখব, কোনো কঠিন কিছু নেই। তারপর ভেক্টরের গুণফল এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। তুমি জীবনও দেখো নাই দুইটা রাশির গুণফল তাদের কোণের উপর নির্ভর করে, কখনো দেখছো জীবনে? দেখো নাই। তুমি কি বলছো? তুমি নর্মালি পড়ছো যে 5-এর সাথে 7 গুণ দিলে 5 7 35। তুমি কিন্তু এগুলা কিভাবে করো নাই, তুমি এখানে কখনোই এগুলা মধ্যবর্তী কোণ কত এটা নিয়ে কখনো চিন্তা করো নাই, বাট এখন তোমার চিন্তা করা লাগবে। ওকে, জ্যামিতিক ও ভেক্টর বীজগণিতিক নিয়মে ভেক্টর রাশির গুণ হয়। তারপর আছে যে তোমার গুণের প্রকৃতির উপর নির্ভর করে দুটি ভেক্টরের গুণফল। দুইটা ভেক্টর রাশি আছে, তাদের গুণফল এটা গুণের প্রকৃতির উপর নির্ভর করে স্কেলারও হইতে পারে, আবার ভেক্টরও হইতে পারে। তার মানে ভেক্টরের গুণ থেকে আমরা স্কেলার রাশি পাইতে পারি, আবার এই ভেক্টরের গুণ থেকে আমরা হলো ভেক্টর রাশিও পাইতে পারি, ঠিক আছে? সো মানে খুবই কিন্তু স্পেশাল একটা জিনিস যে এটা আমরা কেমন, সো এটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো, ঠিক আছে? ভেক্টরকে উপাংশে বিভক্ত করা যায়।
বা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ ভেক্টরকে তুমি কেটে 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 আলাদা করতে পারবা, ঠিক আছে? ভেক্টরকে আলাদা আলাদা উপাংশে বিভাজন করে দিতে পারবো আমরা। স্কেলার বা ভেক্টরকে ভেক্টর দ্বারা ভাগ করা যায় না, মনে রাখবা, কোনো কিছুকেই হলো ভেক্টর দ্বারা ভাগ করা যায় না, ভেক্টর দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না। ভেক্টর শুধু তোমার তিনটা কথা বলে, ভেক্টর হলো তোমার যোগ, বিয়োগ, গুণ। ভেক্টরের জাস্ট এই তিনটা জিনিস হবে, যোগ, বিয়োগ, গুণ। তার মানে ভেক্টর দ্বারা কোনো কিছুকে আমরা ভাগ করতে পারবো না, ভেক্টর দ্বারা কোনো কিছুকে আমরা ভাগ করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আসো আমাদের ভেক্টরের চিহ্ন। সো এই যে আমরা ভেক্টরটাকে প্রকাশ করব, এর জন্য আমাদের কিছু সাইন জানতে হবে যে আমরা কিভাবে ভেক্টরটাকে প্রকাশ করি। সো মোটামুটি আমরা 3-4টা ওয়েতে প্রকাশ করি। তো ফার্স্ট হলো যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, ভেক্টর প্রকাশ, যেটা আমরা ভেক্টরকে প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি ইউজ করি, এটা হলো এরকম একটা সাইন, এরকম একটা সাইন। এটা দ্বারা আমরা ভেক্টর রাশিটাকে প্রকাশ করি, ঠিক আছে? ধরো এ একটা ভেক্টর, তার উপর আমরা একটা কি তীর চিহ্ন দেই, তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। তারপর আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি এর উপর এরকম একটা বার দিয়ে। এখন এইটা দ্বারা প্রকাশ করতে গেলে একটু সমস্যা হয়। আমরা এটা এতদিন কোথায় পড়ে আসছি? এটা আমরা অ্যাভারেজ হিসাবে পড়ে আসছি, তাই না? সো এটা যদি আমরা প্রকাশ করি তখন দেখা যায় যে অ্যাভারেজের সাথে ভেক্টর জিনিসটাকে আমরা গুলায় ফেলি। তো নর্মালি আমরা খুব একটা সাজেস্ট করি না যে এইটা মানে এইটা লেখার জন্য আমাদের দিক থেকে খুব একটা সাজেশন থাকে না, বাট এইটা দ্বারাও ভেক্টরকে প্রকাশ করা হয়। তোমরা অনেক জায়গায় বইয়ে দেখবা, তোমরা আরো হায়ার লেভেলে উঠবা, আরো বেশি মানে বড় ক্লাসে যখন উঠবা তখন তোমরা দেখবা অনেক জায়গায় এইভাবে দিয়ে প্রকাশ করছে। আচ্ছা, যদি বেশি গুরুত্বপূর্ণ ভেক্টর বুঝাইতে চাই তখন আমরা ভেক্টরের নিচে একটা এরকম টান দিয়ে দেই। যদি একটু গুরুত্বপূর্ণ ভেক্টর বলে তখন কিন্তু আমরা এটা ইউজ করি। আর কিছু ভেক্টর আছে, ঠিক আছে, কিছু ভেক্টর আছে যাদেরকে আমরা ক্যাপ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ক্যাপ দ্বারা, অর্থাৎ ভেক্টরের উপর এরকম একটা ক্যাপ থাকে, এরকম একটা ক্যাপ থাকে, এটা দ্বারা আমরা প্রকাশ করি। সো এইটা দ্বারা আমরা স্পেশাল টাইপের ভেক্টরকে প্রকাশ করি, স্পেশাল টাইপের, সেটা আমরা দেখব। এটা হলো একটা স্পেশাল টাইপের ভেক্টর। এটা সব ভেক্টরকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি না, চাইলে আমরা সব ভেক্টরকে এইভাবে প্রকাশ করতে পারি না, জাস্ট একটা স্পেশাল টাইপের ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি। এরপর যেটা আছে ভাইয়া 5, অনেক সময় এইভাবে লেখা হয় যে তোমার এইরকম, এটা কম্পিউটারে লেখা ইজি, বাট নর্মালি হাতে লেখা একটু টাফ, এক পাশটাকে একটু মোটা করে দেয়। এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি। তাহলে এই 5টা ওয়ে আছে ভেক্টর প্রকাশ করার, বাট আমরা মোস্ট ইউজ হয় আমাদের দিক থেকে কোনটা? আমাদের দেশীয় বইগুলোতে বা ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট ইউজ হয় তোমার উপরের ফর্মটা। সো এইটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো, ঠিক আছে? এইটাকে আমরা একটু ভালোভাবে মনে রাখবো। ক্লিয়ার? এটা মোস্ট ইউজ হওয়া ভেক্টর। ওকে, এরপর আসছো ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের মান বলে একটা কথা আছে। মানে ভেক্টর মানে কি? মান এবং দিক দুইটা জিনিসই। সো ভেক্টরের যে মান, এই মান প্রকাশ করার জন্য আমরা কি করি? ভেক্টরের মান, সো ভেক্টরের যে মান আছে এই মান প্রকাশ করার জন্য আমরা কি করি? ভেক্টরের মান প্রকাশ করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি ভাইয়া, মান প্রকাশ করার জন্য আমরা ইউজ করি সেটা হলো এই যে ধরো এই ভেক্টর, যেটা আমরা বলছি মোস্ট ইউজ করি, তাই না? আমাদের মোস্ট ইউজ করা যে ভেক্টরটা আছে সেটা, তার দুই পাশে এরকম মডুলাসের মতো সাইন, এটা দ্বারা ভেক্টরের মান প্রকাশ করা হয়। এটা দ্বারা কি প্রকাশ করা হয়? ভেক্টরের মান। মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকের ক্লাসেই দেখব ইনশাল্লাহ। সো এটা দ্বারা হলো মেইনলি ভেক্টরের মান প্রকাশ করে। ওকে, তো আমাদের মোটামুটি হলো ভেক্টরের যে চিহ্নগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আইডিয়া ক্লিয়ার। তার মানে আমরা আমাদের ক্লাসে মোস্ট ইউজ করবো হলো এটা, আর মান নির্ণয়ের জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে? সো এই মান এটার মধ্যে হইতে পারে, আমরা যদি বাকি ভেক্টরটা দেই এটাও হইতে পারে মান, এটাও হইতে পারে, বা এরকম ভেক্টরের ক্ষেত্রেও মান হইতে পারে, একই জিনিস, সবগুলো প্রকাশের জিনিসপত্র এক, এরকমও হইতে পারে। সো আমরা যা দেখছি, বা আমরা হলো এরকম যে একটু বড় ইয়ে করে এক পাশ মোটা করে দিয়ে কোনো একটা সংখ্যাকে লিখে ভেক্টর প্রকাশ করি, সবগুলোর পাশে যদি মডুলাস আছে এটা মানে হলো ভেক্টরের মান নির্দেশ করে, ঠিক আছে? খুব সিম্পল একটা জিনিস। এরপর আসো শূন্য ভেক্টর। তো ধীরে ধীরে আমরা হলো কোথায় চলে আসছি? বিশেষ ভেক্টর বা স্পেশাল যে ভেক্টরগুলো ছিল সেই স্পেশাল ভেক্টরগুলোতে। তাহলে আমরা শুরুতেই পড়ি শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টরের ক্ষেত্রে একদম সিম্পল কথাবার্তা, যার মান শূন্য, যার মান শূন্য, এই ধরনের ভেক্টরকে বলা হয় শূন্য রাশি, শূন্য ভেক্টর। তার মানে আমরা যে ভেক্টর রাশিগুলো পড়ছি সেই ভেক্টর রাশিগুলোর মধ্যে যেই ভেক্টরের মান শূন্য, যেই ভেক্টরের মান শূন্য তাদেরকে আমরা বলি শূন্য ভেক্টর। তাহলে বলো তো ভাই এগুলো কি কি? শূন্য ভেক্টর কি? তো আপনি মানে বলতে পারো যে ভাই শূন্য ভেক্টর, আবার বলেন যে মান শূন্য, হ্যাঁ মানে যার মান নাই সেটা আবার ভেক্টর হয় কেমন? একটু চিন্তা করো, মানে এগুলা হলো আসলে ইম্পর্টেন্স আছে, শূন্য ভেক্টর অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, ধরো এই যে বৃত্তাকার পথে কেউ একজন, ধরো এটা একটা বৃত্তাকার রাস্তা, তো তোমার বন্ধু সে কি করছে? বৃত্তাকার পথে দৌড়াইতেছে। সে ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, সেখানে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, সে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ঘুরে ফিরে আবার এই পয়েন্টে আসছে। তাহলে তার স্মরণ কত?
তার সরণ কত বলো? তাহলে এ পয়েন্ট টু এ পয়েন্টে যদি আমরা বলি এ টু এ পয়েন্ট, এখানে সরণ কত? এ টু এ পয়েন্টে সরণ হলো 0, আর সরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এটাকে বলা হয় শূন্য ভেক্টর। ঠিক আছে, সরণ হলো একটা কি রাশি? ভেক্টর রাশি, এটাকে বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখন এটার গুরুত্ব কি? নর্মালি যদি কোনো ভেক্টর না থাকে তার মানে হলো এখানে কোনো কাহিনী ঘটেই নেই, এখানে কোনো ইনসিডেন্ট ঘটে নাই, এখানে কোনো কিছু ঘটে নাই, এই ধরনের এই জায়গাকে আমরা বলি এখানে কোনো ভেক্টর নাই, কারণ এখানে কোনো কাহিনী ঘটেই নেই। আর শূন্য ভেক্টর বলে এখানে একটা কাহিনী ঘটছে, ঘটার পরে তার রেজাল্ট আসছে শূন্য। এখানে কোনো একটা কাহিনী ঘটছে, ঘটার পরে তার রেজাল্ট আসছে শূন্য, এই ধরনের ভেক্টরকে আমরা বলি শূন্য ভেক্টর। যেমন ধরো তোমরা দুই ফ্রেন্ড প্রতিযোগিতা করলা, এরকম একটা বক্স আছে তোমাদের সামনে, এরকম একটা বক্স আছে। সো তোমরা দুই ফ্রেন্ড হলো প্রতিযোগিতা শুরু করলা। তুমি কি করলা? এই বক্সকে এই দিক বরাবর 10 নিউটন বল দিছো। তোমার ফ্রেন্ড সেও এই দিক বরাবর 10 নিউটন বল দিছে। তো দুইজনের দুই দিক থেকে 10 নিউটন বল পেয়ে এরকম একটা সলিড বল, এটা একটা সলিড বল যেটা কোনো সংকোচন প্রসারণ হবে না, তাই এরকম একটা সলিড বল, তার অবস্থা কি হবে? তার কোনো দিকেই সরণ হবে না, কোনো দিকেই সরণ হবে না। তাহলে এখানে তার কোনো দিকে যে সরণ হইতেছে না, তার মানে তার এখানে কি আছে? শূন্য ভেক্টর। বা আমরা যদি বলি এই সলিড বস্তুর উপর যে প্রযুক্ত বল সেটা কত? সলিড বস্তুর উপর প্রযুক্ত বল ধরো এই দিকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে এটা 10 মাইনাস, যেহেতু এই দিকটা আমরা পজিটিভ ধরছি তাহলে তার বিপরীত দিকটা কি হবে? নেগেটিভ, তাহলে -10। তার মানে এখানে অ্যাপ নেটের মান আসছে 0। অ্যাপ কিন্তু একটা কি? অ্যাপ কিন্তু একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। তাহলে এখানে ওই যে সেম কথা যে এটার রেজাল্ট হলো 0, বাট এটা দ্বারা এটা বোঝায় না যে এখানে কোনো কিছু ঘটেই নেই। এখানে কোনো একটা কাহিনী ঘটছে, কোনো একটা ফেনোমেনা এখানে হয়েছে, কোনো একটা ঘটনা হয়েছে যার রেজাল্ট হলো 0। ঠিক আছে, এই ধরনের ভেক্টরকে আমরা বলবো শূন্য ভেক্টর। এরপরে আমাদের কাছে আছে সঠিক ভেক্টর। তার মানে যে ভেক্টরের মান 0 নয় তাকে আমরা বলি সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান 0 নয়, তার মানে আমাদের কাছে যদি কোনো একটা ভেক্টর থাকে তার মান যদি 0 না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর বলবো। ধরো ধরো আমরা বলি যে এরকম একটা বস্তু আছে ওই যে আগের মতো। এখন তুমি কি করছো? তুমি হলো ভাইয়া এই দিক থেকে ফোর্স দিছো 10 নিউটন আগের মতো। তোমার ফ্রেন্ড এখন কি করলো? একটু মানে তুমি একটু শক্তিশালী, তোমার ফ্রেন্ড একটু কম শক্তিশালী, তো সে কি করছে? সে হলো তোমার বিপরীত দিকে 7 নিউটন বল দিছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এই সলিড বস্তুর উপর নেট বল কত হবে? তাহলে এফ নেট হবে তোমার 10 - 7, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি। সো 10 - 7 হবে কত? 3 নিউটন। তাহলে বল একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে এইখানে কি হইতেছে? এখানে হইতেছে একটা ভেক্টরের মান 0 নয়, তার মানে একটা সঠিক ভেক্টর। মানে এখানে আফটার রেজাল্ট একটা ভেক্টর রাশি এক্সিস্ট করে, আফটার রেজাল্ট একটা ভেক্টর রাশি এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি সঠিক ভেক্টর। ঠিক আছে, এবং সঠিক ভেক্টর ধরো আমরা যদি বলি এ একটা ভেক্টর, তাহলে এর মান কখনো কি হবে না? এর মান কখনো 0 হবে না। আশা করি সঠিক ভেক্টরটা বুঝছো। মানে দুনিয়ায় যত ভেক্টরের মান আছে সব সঠিক ভেক্টর, দুনিয়ায় যত ভেক্টরের মান আছে সব সঠিক ভেক্টর। এরপর আসো একক ভেক্টর, মোস্ট ইম্পর্টেন্ট থিংস। একক ভেক্টর, একক ভেক্টর হলো যেই ভেক্টরের মান একক, যেই ভেক্টরের মান 1 তাকে আমরা বলি একক ভেক্টর। তাহলে কোনো কিছুর মান আমি কিভাবে 1 পাবো? কোনো কিছুর মান আমি কিভাবে 1 পাবো? কোনো রাশিকে সেই রাশি দ্বারা ভাগ করলে তার রেজাল্ট হলো 1 হবে। কোনো রাশিকে সেই রাশি দ্বারা ভাগ করলে তার রেজাল্ট হলো 1 হবে। ঠিক আছে, সব সময় মনে রাখবা রেজাল্ট 1 বানানোর জন্য। ধরো আমি 7কে যদি 1 বানাইতে চাই, তাহলে আমি এটা কিভাবে 1 বানাবো? আমি এখানে সিম্পলি করব 7/7, এটা হলো 1। কোনো রাশিকে 1 বানাইতে হলে তাকে তার মান দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে একক ভেক্টর আমরা যে ওই যে বললাম যে একটা স্পেশাল টাইপের ভেক্টরের প্রকাশ আছে যেটা মাথার উপর ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, এই একক ভেক্টরকে আমরা হলো ক্যাপ দ্বারা প্রকাশ করি। একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপ দ্বারা। আর এই একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করি? ধরো আমার কাছে এ একটা ভেক্টর আছে, এই এ ভেক্টরটাকে আমরা যদি হলো সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, এই এ ভেক্টরটাকে আমরা যদি সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে ভেক্টরটা পাবো তার মান হবে 1। তাহলে যেসব ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলি একক ভেক্টর। ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনে আরো অনেক আলোচনা করবো। একক ভেক্টর নিয়ে আমাদের অনেক কাজ আছে। এবার আসো আয়ত একক ভেক্টর কি। তো এই যে ত্রিমাত্রিক কার্তেশীয় ব্যবস্থা, আমরা তো কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে জানি তাই না, যেটা হলো এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়, এই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এটা কার্তেশিয়ানের স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার তিনটা যে পজিটিভ অ্যাক্সিস আছে, অর্থাৎ এক্স এর দিকে পজিটিভ অ্যাক্সিস, ওয়াই এর দিকে পজিটিভ অ্যাক্সিস এবং জেড এর দিকে পজিটিভ অ্যাক্সিস, তাহলে এই তিনটা পজিটিভ অ্যাক্সিস বরাবর তিনটে একক ভেক্টর বিবেচনা করা হয়, এদেরকেই বলা হয় আয়ত একক ভেক্টর। ঠিক আছে, তাহলে একটু জিনিসটা আমরা দেখি। ধরো
এই এক্সের দিকে, পজিটিভ এক্সের দিকে যে ভেক্টর প্রকাশ করা হয় একক ভেক্টর, সেটা হলো আই। তাহলে আমরা ধরো কোনো একটা কিছু বললাম যে এক্সের দিকে সে কোনো একটা দূরত্ব অতিক্রম করছে, কোনো একটা বস্তু এক্সের দিকে ধরো এ দূরত্ব অতিক্রম করছে, এ দূরত্ব অতিক্রম করছে এক্সের দিকে, তাহলে তার দিকটা কি হবে? দিকটা হবে এর সাথে একক ভেক্টর গুণ, তাই না? তাহলে এক একক গেলে সে হলো আই দূরত্ব যায়। এবার যদি এ একক যায় তাহলে তার মোট দূরত্ব হবে এ আই। সিমিলারলি ওয়াই এ আমরা বলতে পারি বি, যে ধরো বি দূরত্ব অতিক্রম করছে। আমরা জেড এ বলতে পারি সি কে। মনে রাখবে এই যেখানে আই জে কে এগুলো হলো এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর একক ভেক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি যে আই ইকুয়াল টু জে ইকুয়াল টু কে, এবং আমরা যদি এগুলোর মান বিবেচনা করি, তাহলে এরা তিনটা সমান, এবং এদের রেজাল্টটা কত হয়? এদের ভ্যালুটা হয় 1। এদের ভ্যালু কত হয়? এদের ভ্যালু হয় 1, এদের ভ্যালু হবে 1। ঠিক আছে, একক ভেক্টর মানে তার মান 1। আচ্ছা, আমরা কোনো একটা একক ভেক্টরকে যদি এখানে ধরো আমার কোনো একটা পয়েন্ট থাকে যেটা ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা, আমরা ধরো দ্বিমাত্রিকেই কাজ করি, সেই বোর্ডটা আসলে একটা তল, তার মানে এখানে দ্বিমাত্রিক আছে। কোনো একটা জিনিস দ্বিমাত্রিক মানে যেটা শুধু এক্স আর ওয়াই আছে, ঠিক আছে, বা যেই কোনো দুইটা তলে থাকবে, যেই কোনো দুইটা তল, ধরো আমরা এক্স ওয়াই তল, এটা হলো আমাদের 2 ডাইমেনশনাল। আর আমরা যদি এক্স ওয়াই জেড নিয়ে কোনো তল কল্পনা করি, এটা হলো 3টা বস্তু আছে, তার মানে এটা 3 ডাইমেনশনাল। ঠিক আছে, 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল। এবার 2 ডাইমেনশনাল যদি কোনো কিছু থাকে, ধরো 2 ডাইমেনশনাল জাস্ট এক্স আর ওয়াইতে কোনো কিছু হলো যাচ্ছে, জিনিসটা আমরা একটু লিখি, এক্স আর ওয়াইতে যাচ্ছে, জিনিসটা কেমন? ধরো এরকম, এটা একটা 2 ডাইমেনশনাল। জাস্ট এখানে কোনো একটা বিন্দু আছে যেটা হলো এক্স আর ওয়াইতে যাইতেছে। ধরো এখানে একটা বিন্দু আছে, সেটা হলো এক্স আর ওয়াইতে হলো যাচ্ছে। ঠিক আছে, এক্স আর ওয়াইতে যাচ্ছে। তাহলে আমরা যদি বলি তার এক্স এর দিকে যদি দূরত্ব দেওয়া থাকে, ওয়াই এর দিকে যদি দূরত্ব দেওয়া থাকে, এইখান থেকে আমরা কি বের করতে পারি? এইখান থেকে আমরা ভেক্টরটাকে পারফেক্টলি প্রকাশ করতে পারি। ধরো এক্স ওয়াই, এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করতে হবে? ধরো এটার মান হলো এ, এর মান এক্স ওয়াই, তখন আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। তার মানে এই এক্স আর ওয়াই হলো এক্স এর দিকে অতিক্রান্ত দূরত্ব, ওয়াই হলো ওয়াই এর দিকে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটাকে ভেক্টর ফর্মে লিখলে এটা কি হয়? এক্স আই প্লাস ওয়াই জে। এখন আমাদের এটার মানটা জানা লাগবে, তাই না? এটার মানটা জানা লাগবে, আমরা মানটা একটু পরে দেখব। আচ্ছা, আমরা এখানে জাস্ট প্রকাশটা দেখি, মানটা আমরা একটু পরেই দেখি। তাহলে এরকম যদি ত্রিমাত্রিক কক্ষ ব্যবস্থায় কোনো কিছু থাকে, ধরো আমরা এখানে বললাম ত্রিমাত্রিক কক্ষ ব্যবস্থায় কোনো কিছু একটা আছে আমাদের ত্রিমাত্রিক কক্ষ ব্যবস্থায়, তাহলে সেটা কি? সেটা হলো ধরো ভাইয়া এক্স ওয়াই জেড এরকম আছে, বা এটা হইতে পারে এ বি সি, অর্থাৎ ত্রিমাত্রিক। এক্স এর দিকেও তার একটা বিন্দু আছে, ওয়াই এর দিকেও আছে, জেড এর দিকেও আছে। এটাকে আমরা যদি পি বিন্দু ধরি, তাহলে এখানে পি ভেক্টরটা কি হবে বলতো ভাইয়া? এই ত্রিমাত্রিক কক্ষ ব্যবস্থায় পি ভেক্টরটা কি হবে? পি ভেক্টরটা হবে ভাইয়া এ আই প্লাস বি জে প্লাস সি কে। তাহলে এইভাবে আমরা হলো আয়ত একক ভেক্টর প্রকাশ করি। ঠিক আছে, এটাই হলো আমাদের আয়ত একক ভেক্টর। আমরা এখানে আই জে কে ধরে নেই, এক্স এক্সের দিকে আই, ওয়াই এর দিকে জে এবং জেড এর দিকে কে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, তারপরে স্বাধীন ভেক্টর। দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি, এই জিনিসগুলো এমসিকিউতে আসে, আমরা বেশ কনফিউশনে পড়ে যাই। নর্মালি দেখা যায় আমাদের ক্লাসগুলোতে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, সো আমরা তোমাদের এখানে ডিটেলসে আলোচনা করতেছি। দেখো, স্বাধীন ভেক্টর হলো কোনো ভেক্টর রাশির মান এবং দিক ঠিক রেখে, মান সেম মানে মান আমরা ঠিক রাখবো, দিক ঠিক রাখবো, রেখে যদি ইচ্ছা মতো পাদবিন্দু নেওয়া যায়, ইচ্ছা মতো নেওয়া যায়, এদেরকে বলা হয় স্বাধীন বা মুক্ত ভেক্টর। এদেরকে বলা হয় কি? স্বাধীন বা মুক্ত ভেক্টর। তাহলে এখন দেখো, স্বাধীন ভেক্টর কোনো নির্দিষ্ট বিন্দুতে বা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়া করে না। ঠিক আছে, ক্রিয়া করে না, তার মানে সেটা নির্দিষ্ট দিক বা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়া করে না। ধর একটা স্বাধীন ভেক্টরে সেটা কোনো নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট দিক থেকে ক্রিয়া করে না, আমাকে এর একটা ভ্যালু বলে দিবে। ঠিক আছে, এর একটা ভ্যালু বলে দিবে, ধর এটা এর একটা ভ্যালু, এটা আমাকে হলো বলে দিছে। ঠিক আছে, মনে রাখবা আমরা ভেক্টর প্রকাশের কথা বলছিলাম জাস্ট চিহ্ন দিয়ে। ভেক্টরকে কিন্তু আরো একটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হলো সরল রেখা দ্বারা। কি দ্বারা? সরল রেখা দ্বারা। তাহলে সরল রেখা দ্বারা আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি? সরল রেখা দ্বারা আমরা ভেক্টরকে প্রকাশ করি, সরল রেখার ডিরেকশনটাই হলো ভেক্টরের দিক, এবং এই যে সরল রেখার যে দৈর্ঘ্য, যে মানটা, এটাই হলো ভেক্টরের মান। তাহলে ধরো এটা হলো এ একটা ভেক্টর, এখানে আমি এরকম একটা সরল রেখা নিলাম। ভেক্টরের পাদবিন্দু কোনটাকে বলা হয়? যেখান থেকে ভেক্টরটা শুরু হয় এটাকে বলা হয় ভেক্টরের পাদবিন্দু, পাদবিন্দু। আর যেখানে গিয়ে ভেক্টরটা শেষ হইছে ভাইয়া, এই যে তীর চিহ্নের মাথাটা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় ভেক্টরের শীর্ষবিন্দু, এটাকে বলা হয় ভেক্টরের শীর্ষবিন্দু।
তো পাদবিন্দু যদি আমি ইচ্ছা মতো নিতে পারি, কোথায় নিতে হবে এটা আমাকে বলে দেয় না, জাস্ট আমাকে বলে দিচ্ছে ধরো 5 একটা ভেক্টর, 5i একটা ভেক্টর, ঠিক আছে, তার মানে x অ্যাক্সিসের দিকে 5 এটা একটা ভেক্টর, 5i একটা ভেক্টর, ধরো এটার মানে হলো এই a এর মান, a ভেক্টরের মান হলো ধরো 5i আমাকে বলে দিচ্ছে। তার মানে আমি বুঝতেছি মান থেকে 5i দ্বারা আমরা কি বুঝতেছি যে এটা x অ্যাক্সিসের দিকে, এটা দূরত্বটা হলো 5, x অ্যাক্সিসের দিকে দূরত্ব কত 5। এটা যদি আমাকে জাস্ট বলে দেয় ভাইয়া আমি এই ভেক্টরটাকে যদি আমার ইচ্ছা মতো নিতে পারি, ধরো এইদিকে আমি 5i নিলাম, এইদিকে আমি ছেলে নিলাম, কোথায় নিতে হবে আমাকে বলে দেয়নি, ইচ্ছা মতো যদি আমি নিতে পারি, পাদবিন্দু যদি ইচ্ছা মতো নেওয়া যায়, এই ধরনের ভেক্টরকে আমরা বলি স্বাধীন ভেক্টর। তার মানে সেটা কোথায় নিতে হবে ফিক্স না, আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। ওকে, সীমাবদ্ধ ভেক্টর, তাহলে সীমাবদ্ধ ভেক্টর হলো কোনো একটা বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে হলো সীমাবদ্ধ ভেক্টর বলে। তার মানে তোমাকে যদি বলে দেয় যে তোমার ভেক্টরটা জাস্ট একটা পয়েন্ট থেকে নিতে হবে, তোমাকে ভেক্টরটা এ থেকে নিতে হবে, ধরো এটা হলো এক্স পয়েন্ট, তো তোমাকে বললো এক্স থেকে এ দূরত্বে একটা ভেক্টর আঁকো, তার মানে তোমার কিন্তু পাদবিন্দু ফিক্সড করে দিছে, এটাকে বলা হয় আমাদের কি সীমাবদ্ধ ভেক্টর। এখন আমি এ দূরত্বে এদিকেও যাইতে পারি, এদিকেও যাইতে পারি, এদিকেও যাইতে পারি, যে কোনো মানে পাদবিন্দুটা ফিক্সড, তুমি যেদিকে যাও তার পাদবিন্দু ফিক্সড। এই ধরনের ভেক্টরকে আমরা কি বলবো ভাইয়া, এই ধরনের ভেক্টরকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। ক্লিয়ার? ওকে, এবার আসো আমাদের সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টরের কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট। আমাকে বলছে সমজাতীয় হইতে হবে, তার মানে তারা একই দিকে হইতে হবে এবং অসম মানের, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তার মানে এরা সমজাতীয়, অর্থাৎ একই জিনিস, অর্থাৎ দুইটা ভেক্টরকে আমরা ধরো বেগ, দুইটাই হলো বেগের ভেক্টর, বেগের রাশি। এখন একটা বেগের রাশি আর একটা ত্বরণের রাশি নিলে সেটা কিন্তু আমার সদৃশ ভেক্টর হবে না। সদৃশ ভেক্টরে দুইটা রাশি অবশ্যই কি থাকতে হবে, ফিক্সড থাকতে হবে। তাহলে আমার যদি এরকম দুইটা রাশি ফিক্সড থাকে, দুইটা রাশি যদি ফিক্সড থাকে, হ্যাঁ, তাহলে এদের মান সমান কিনা আমার এটা হেডেক না, মান সমান কিনা এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। ধরো আমি সেটাকে এইভাবে আঁকতে পারি, এরকম একটা রাশি আমি আঁকলাম, এরকম একটা আঁকলাম, দেখো মান কিন্তু সমান না বাট দিক সেম, হ্যাঁ, বা এরকম একটা রাশি আমি আঁকলাম, তিনটে আঁকলাম, এগুলোকে আমি যদি মার্কিং করি, ধরো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর, তিনটা ভেক্টর আছে, এদের মান কি এ বি সি, এই তিনটার মান সমান না। আমরা এখানে বলে দিই যে এই এ বি এই হলো সি, এদের মান কি না, এদের মান হলো সমান না, এ বি সি এর মান হলো সমান না। তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা কি রাশি বলবো, এই ধরনের ভেক্টর, এদের মান সমান না, এদের মান আলাদা আলাদা, চিন্তা করো। সো সমজাতীয় ভেক্টর হলো আমাদের একের অধিক ভেক্টর যারা পরস্পর সমান্তরাল থাকে, যাদের দিক সেম থাকে, ঠিক আছে, মনে রাখবে একই দিকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একই দিকে, এই যে একই দিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে এরা একই দিকে থাকবে। দেখো আমরা দেখতেছি এখানে এ বি সি তিনটা ভেক্টর একই দিকে আছে, বাট এদের মান ভিন্ন, এদের মান ভিন্ন। একই দিকে যদি থাকে তাহলে এদেরকে আমরা বলবো সদৃশ বা সমান্তরাল ভেক্টর। তাহলে বিসদৃশ ভেক্টর কি, সিমিলার জিনিস, এখানে হলো তোমার দিক বিপরীত, এখানে আগেরটা ছিল জাস্ট দিক সেম, এখানে হলো দিক বিপরীত, বিপরীত দিকে, ঠিক আছে, এখানে আমাদের এই যে বলে দিচ্ছে বিপরীত দিকে, এখানে জাস্ট একটাই জিনিস, দিক হলো বিপরীত, দিক হলো কি বিপরীত, মান এদেরও সমান না, অসমান, জাস্ট একটা যদি এইদিকে থাকে আরেকটা হলো তোমার এইদিকে, তাহলে আগেরটা ছিল দুই বা ততোধিক, বাট মনে রাখবা বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে দুইটাই হইতে পারে, দুইটাই। কেন দুইটা হইতে পারে, কারণ তুমি ধরো থার্ড আর একটা ভেক্টর আঁকলা, তখন কিন্তু এইটা আর এইটা বিসদৃশ, অর্থাৎ 2 আর 3 বিসদৃশ, বাট একের সাথে 3কে তুমি যদি কম্পেয়ার করো সেটা আবার সদৃশ ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। দ্যাটস আমরা দুইটা নেই, ধরো এখানে আমরা যদি বলি এখানে হলো আমাদের এ ভেক্টর আছে, এখানে আমাদের বি ভেক্টর আছে। সো এখানে কি হচ্ছে, এ আর বি এর মান সেম না, মান সমান না, আবার এরা পরস্পর কি বিপরীত, এদের দিক হলো বিপরীত, মান সমান না, দিক বিপরীত। সো এই ধরনের ভেক্টরকে আমরা কি বলি, দিক বিপরীত। এই ধরনের ভেক্টরকে আমরা বলি হলো তোমার ভাইয়া মান সমান না, দিক বিপরীত। এই ধরনের ভেক্টরকে আমরা বলি হলো তোমার কি ভেক্টর, এই ধরনের ভেক্টরকে আমরা বিসদৃশ ভেক্টর বলি। ক্লিয়ার? মান সমান না, দিক বিপরীত, এদেরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। তো এরপরে আমাদের কাছে আছে সমান ভেক্টর। সমান ভেক্টর আর সদৃশ ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা হলো, সদৃশ ভেক্টরের দুইটা ভেক্টর বা দুইয়ের ততোধিক ভেক্টর, এদের মান কি হয় না, এদের হলো তোমার মান সমান হয় না, বাট দিক সেম হয়। আর সমান ভেক্টর বলে, সমান ভেক্টরের কন্ডিশন যদি আমরা একটু ফাইন্ড আউট করি, সমান ভেক্টরের কন্ডিশন হলো এখানে ভাইয়া, সমান ভেক্টর আমাকে বলতেছে ভাই আপনার মান হলো সমান হইতে হবে, মান সমান হইতে হবে, দিক একই হইতে হবে। তার মানে মান সমান দিক একই, এই ধরনের ভেক্টরকে আমরা কি বলবো, এই ধরনের ভেক্টরকে আমরা বলবো হলো তোমার সমান ভেক্টর। তাহলে আমরা যদি দুইটা রেখা নেই, এদের একদম এখান থেকে এখানে নিতে হবে, আবার পরেরটাও এখান থেকে এখানে নিতে হবে, তার মানে মানও সমান হইতে হবে, দিকও
সমান হইতে হবে, ঠিক আছে? এই যে এদের মানও সমান, দিকও সমান। সো মান সমান দিক একই, এই ধরনের দুইটা ভেক্টরকে আমরা পরস্পরের সমান ভেক্টর বলবো। আর ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কি? সেম জিনিস, যে এখানে মান সমান হইতে হবে। মান কি হইতে হবে? এখানে মান সমান, মান অবশ্যই সমান হইতে হবে। আর দিক, দিক বিপরীত হবে। মান সমান দিক বিপরীত। এই ধরনের ভেক্টরকে আমরা বলবো হলো তোমার কি ভেক্টর? এই ধরনের ভেক্টরকে আমরা বলবো হলো তোমার বিপরীত ভেক্টর, ঠিক আছে? তাহলে একটা ভেক্টর ধরো এরকম হইলো, আরেকটা ভেক্টর সেটা আমরা জাস্ট এইখান থেকে দিয়ে এইখানে, ঠিক আছে? মানে মান সমান দিক বিপরীত। তাহলে এখানে এটা যদি এ হয়, এটা হলো ধরো বি, এখানে আমরা বলবো যে এ ইকুয়াল টু বি, অর্থাৎ দুইটার মান সমান, ঠিক আছে? বাট আর আমরা যদি এমনি লিখতে চাই তখন এটা হবে এ ইকুয়াল টু মাইনাস বি। ক্লিয়ার? এ ইকুয়াল টু মাইনাস বি। আর এখানে যদি আমরা লিখি এ বি, এখানে আমার হবে এ ইকুয়াল টু বি, আবার দিকও যেহেতু একই, আমি এটাকে লিখতে পারি এ ইকুয়াল টু বি। আচ্ছা, এখন তোমাদের আরেকটা কথা বলে দেয়, মানে এটা যে সমান্তরাল হইতে হবে কিন্তু এমন না। দিক একই হওয়ার আরেকটা কন্ডিশন আছে, দিক একই হওয়ার আরেকটা শর্ত আছে। ধরো একটা ভেক্টর এখানে গেল, একটা ভেক্টর হলো তোমার এখানে গেল, ঠিক আছে? সেম রেখায় আরেকটা ভেক্টর শুরু হলো, তাহলে এখানেও কিন্তু দুইটা ভেক্টরের দিক সেম। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হলো তোমার সমান ভেক্টর, আবার মানও সমান। সো আবার এরকম হইলো, ধর একটা ভেক্টর এইদিকে গেল, এইদিকে গেল, আরেকটা ভেক্টর ঠিক এইখান থেকে শুরু হইলো, ঠিক আছে? ওকে, ধরো আরেকটা ভেক্টর ঠিক এইখান থেকে শুরু হইলো। ও ওয়েট, আমরা একটু সমান করার ট্রাই করি। হ্যাঁ, ধরো ওকে, অ্যাপ্রক্সিমেট ধরো একই রেখা বরাবর যদি দুইটা ভেক্টর থাকে, এদেরকে আমরা বলবো কি ভেক্টর? এরাও দিক একই রেখা বরাবর, জাস্ট দিক বিপরীত, মান সমান, এরকম হইলো এদেরকে আমরা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলতে পারবো। তাহলে মান সমান হওয়ার জন্য আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো ভেক্টর দুইটা সমান্তরাল হইতে হবে, অথবা ভেক্টর দুইটা একই রেখায় থাকতে পারে, ঠিক আছে? বিপরীত হওয়ার ক্ষেত্রেও সেম, দুইটা হলো তোমার সমান্তরাল থাকতে পারে অথবা একই রেখায় থাকতে পারে। এই সেম কথাগুলো কিন্তু আমরা বলতে পারি সদৃশ ভেক্টরের জন্য, বিসদৃশ ভেক্টরের জন্য। এরা জাস্ট সমান্তরাল হইতে হবে এমন না, এদেরকে কিন্তু দুইটা একই রেখা বরাবরও থাকতে পারে, কারণ ভেক্টর প্রকাশের আরেকটা ধাপ আমরা পড়ছি রেখা, তাই না? সো একই রেখা, একই সরল রেখা বরাবর থাকতে পারে। ওকে, এরপর আসো সমরেখ ভেক্টর। তো বলছে যদি দুই বা ততোধিক ভেক্টর একটা সরল রেখা বরাবর থাকে, এদেরকে আমরা বলি সমরেখ ভেক্টর, ঠিক আছে? তাহলে এদেরকে আমরা সমরেখ ভেক্টর বলি। এখন সমরেখ ভেক্টরের জন্য আমার কি করতে হবে? ধরো এইরকম একটা আমি সরল রেখা নিলাম, তাহলে দুইটা ভেক্টর ব্যয় এই সরল রেখার উপর অবস্থিত, দুইটা ভেক্টর যদি একটা সরল রেখার উপর অবস্থিত, তাহলে এদেরকে আমরা কি বলি? সমরেখ ভেক্টর বলি। এখন এই ভেক্টর দুইটা হলো একই দিকে হইতে পারে, আবার আমরা যদি চাই যে না এরা বিপরীত দিকে হবে, আমি এখানে বিপরীত ভেক্টর বানাবো, তখন আমি এটাকে আলাদা ডিরেকশনে দিব। তার মানে দুইটা রেখা সেম দিকে থাকতে পারে অথবা বিপরীত দিকেও থাকতে পারে। ক্লিয়ার? এরপর আমাদের আছে সমতলীয় ভেক্টর। তো সমতলীয় ভেক্টর এইটার ক্ষেত্রে যেটা হবে, আমার একটা ফিক্সড তল নিয়ে নিতে হবে। তার মানে একটা ভেক্টর সে হলো একটা ফিক্সড তলে থাকবে, অন্য কোনো তলে সে যাবে না। ধরো এটা একটা তল নিয়ে নিলাম, এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে আমি যা ভেক্টর আঁকবো এই তলের মধ্যে যতগুলো ভেক্টর আমি আঁকবো সবগুলো হলো সমতলীয় ভেক্টর। তাহলে চিন্তা করো এই তলের মধ্যে আমি কি কি ভেক্টর রাখতে পারি। ধরো আমি এই তলের মধ্যে এরকম একটা ভেক্টর রাখলাম, এরকম একটা ভেক্টর রাখলাম, এরকম একটা ভেক্টর রাখলাম, আমি ধরো এরকম একটা ভেক্টর রাখলাম, আমি ধরো এরকম একটা ভেক্টর রাখলাম। তাহলে এরা সবাই হলো সমতলীয় ভেক্টর, ঠিক আছে? যেহেতু এই ভেক্টরগুলো সবগুলো একটা সমতল অবস্থান করে, সমতল মানে যা দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাকে আমরা সমতল বলি। সো যারা হলো যেসব ভেক্টর একই সমতল অবস্থান করে তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলি। ক্লিয়ার? এরপর আসো বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, অর্থাৎ দুইটা সমান্তরাল ভেক্টর, সমজাতীয় দুইটা সমান্তরাল ভেক্টরের একটার মান যদি অপরটির বিপ্রতীপ হয়। ধরো এটা আমি একটু তোমাদেরকে বুঝাই, যে আমরা একটা ভেক্টর রাখলাম এখানে, সিম্পলি চিন্তা করো এই ভেক্টরটার মান হলো ধরো 4i, এটা একটা এ ভেক্টর, এটা হলো 4i। এখন আমি এটার একটা বিপ্রতীপ ভেক্টর রাখতে চাই, তাহলে বিপ্রতীপ ভেক্টর কি হবে? এইটার একটির মান অপরটির বিপ্রতীপ, একটির মান অপরটির কি বিপ্রতীপ। সো এটা আমরা কেমনে আঁকবো? ধর আমি যদি বি আঁকি, বি হবে 1/4a, আর এর মান কত? এর মান ধরো হলো 4i, তাহলে এটা কত হবে? আই ভেক্টর হবে, ঠিক আছে? অর্থাৎ একটার মান যদি আরেকটার বিপ্রতীপ হয় তাহলে এটাকে আমরা বিপ্রতীপ ভেক্টর বলি। অর্থাৎ এরা যদি আমি আঁকি, এটা হলো এরকম, এটা 4i মানে এটার ধরো চারটা এরকম ভাগ আছে, একটা দুইটা তিনটা চারটা, আর এটার ভাগ হলো জাস্ট একটা, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের বিপ্রতীপ ভেক্টর, যেটা হলো বি ভেক্টর, যার মান হলো 1/4a।
মানে এই মানের একদম বিপ্রতীপ, ঠিক আছে? এই ধরনের ভেক্টরকে আমরা বলি বিপ্রতীপ ভেক্টর। এরপর আমাদের আসে সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে একই মূলবিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট যে ভেক্টর আছে, অনেকগুলো ভেক্টর যাদের হলো মূলবিন্দু বা পাদবিন্দু সেম, এদেরকে আমরা বলি হলো সমপ্রারম্ভিক ভেক্টর। তারপর ধরো এরকম, ধরো আমি তিনটে একই, সো এদেরকে আমরা বলতে পারি সমপ্রারম্ভিক ভেক্টর। এটা এরকমও হইতে পারে, এই যে ভেক্টরগুলো আছে এগুলো হলো সমপ্রারম্ভিক ভেক্টর, ঠিক আছে? যাদের মূলবিন্দু বা পাদবিন্দু সেম, এই ধরনের ভেক্টরকে আমরা বলি সমপ্রারম্ভিক ভেক্টর। এই ধরনের ভেক্টরকে আমরা কি বলি? সমপ্রারম্ভিক ভেক্টর। ক্লিয়ার? ওকে, এরপর আমাদের অক্ষীয় ভেক্টর আছে। তো মনে রাখবা, অক্ষীয় ভেক্টরের ক্ষেত্রে যেসব ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত, যেসব ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত, অর্থাৎ ঘূর্ণন সংক্রান্ত যে রাশিগুলো আছে তাদেরকে আমরা মানে সেই রাশিগুলোর সাথে যেসব ভেক্টর যুক্ত তাদেরকে আমরা বলি অক্ষীয় ভেক্টর। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে তোমরা পড়ছো হালকা পাতলা যে কৌণিক বেগ, বা সামনে আরো পড়বা কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, টর্ক, এগুলো সবই হলো কৌণিক রাশির এক্সাম্পল আর কি। টর্ক মানে হলো কৌণিক বল, জাস্ট একটু মনে রাখো টর্ক, টর্ক। তারপর এখানে হইতে পারে তোমার কৌণিক ভরবেগ, এরকম যা আছে আরো অনেকগুলো আছে। অর্থাৎ কৌণিক ঘূর্ণনের সাথে যেগুলা মানে ঘূর্ণনের সাথে যেসব ভেক্টর রাশি যুক্ত তাদেরকে আমরা বলি অক্ষীয় ভেক্টর। তাহলে কৌণিক ভরবেগ মানে এখান থেকে কিন্তু মনে রাখবো যে একই ধরনের ভেক্টর কিন্তু একাধিক ক্যাটাগরিতে পড়তে পারে, একই ধরনের ভেক্টর একাধিক ক্যাটাগরিতে পড়তে পারে। এরপর হলো পোলার ভেক্টর। তাহলে যেসব ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত নয় এদেরকে আমরা বলি পোলার ভেক্টর। যেমন কি হইতে পারে? নরমাল যে বেগ, ত্বরণ, এগুলো তো ঘূর্ণনের সাথে যুক্ত নয়। ঘূর্ণনের সাথে যেগুলো যুক্ত সেগুলোকে আমরা বলি কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। তারপর ভরবেগ, বল, এগুলোর সাথে বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত না, এদেরকে আমরা কি ভেক্টর বলবো? এদেরকে আমরা বলবো পোলার ভেক্টর। ক্লিয়ার? ভেক্টর প্রকারভেদগুলো ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা একটু সামারাইজ করি। এখানে আমরা দেখতেছি সমজাতীয় ভেক্টর। কি ভেক্টর? সমজাতীয় ভেক্টর মানে সবগুলো হলো একই জাতের হইতে হবে। অর্থাৎ তুমি বেগের সাথে শুধু বেগের কম্পেয়ার করতে পারবা, বেগের সাথে তুমি বলের কম্পেয়ার করতে পারবা না, ঠিক আছে? আমরা যতগুলো প্রকারভেদ পড়ছি এগুলো বেগের সাথে বেগ, ত্বরণের সাথে ত্বরণ, সরণের সাথে সরণ, অন্য কিছু কল্পনা করা যাবে না। তাহলে সমজাতীয় ভেক্টর মানে অনেকগুলো আমরা পড়ছি না সংজ্ঞা, তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে এই চারটা, এবং এই চারটার মধ্যে আমাদের কনফিউশন লাগে। তাহলে সমজাতীয় ভেক্টরের সাথে সদৃশ ভেক্টর আমরা যদি বলি, সদৃশ ভেক্টরটা কি? সদৃশ ভেক্টর হলো সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে। তাহলে সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এটাকে আমরা বলি সদৃশ ভেক্টর। তাহলে সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো সদৃশ ভেক্টর। আর এই সমজাতীয় ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে এদেরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর, ঠিক আছে? সেম দিকে হলো সদৃশ, বিপরীত দিকে হলো বিসদৃশ। আচ্ছা, এখন হলো তাহলে বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর হলো এদের দিক বিপরীত হবে কিন্তু মান সমান। এদের দিক বিপরীত হবে কিন্তু মান সমান। আবার আমরা সমান ভেক্টর পড়ছি তাই না? দিক সমান সেম, মানও সেম। সমান ভেক্টর হলো দিক যা, মানও তা। তারপর আমরা পড়ছি বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর হলো মান গুণাত্মক বিপরীত। তাহলে এখানেও মান বিপরীত কিন্তু গুণাত্মক বিপরীত। আর এখানে হলো বিপরীত দিক মান সমান, আর এখানে হলো তোমার মান গুণাত্মক বিপরীত বা দিক সেম, ঠিক আছে? বিপ্রতীপে কিন্তু দিক সেম, মান গুণাত্মক বিপরীত। এই যে আমরা বিপ্রতীপ দেখে আসছি, এই যে আমরা বিপ্রতীপ দেখে আসছি, দিক কি? দুইটা ডিরেকশনই সেম, জাস্ট মানটা হলো গুণাত্মক বিপরীত। ক্লিয়ার? ওকে, তাহলে এরপর আসো অবস্থান ভেক্টর। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বের করি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বের করি, ঠিক আছে? সো দেখো জিনিসটা কেমন হয়। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বের করি। ধরো আমরা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা নিয়ে একটু চিন্তা করি। সো ধরো এরকম একটা দ্বিমাত্রিক ব্যবস্থা। এই যে মূল বিন্দু, মূল বিন্দুতে কত স্থানাঙ্ক কত? মূল বিন্দুতে হলো 0 0। আর ধরো কোনো একটা বিন্দু আছে সেটা AB। তাহলে এই মূল বিন্দু থেকে AB এর যে ডিসটেন্স, এই মূল বিন্দু থেকে AB এর যে এই মূল বিন্দু থেকে AB এর যে ডিসটেন্স, ঠিক আছে? তাহলে এই দূরত্বটাকে বলা হয় অবস্থান ভেক্টর, ঠিক আছে? এই যে AB এটা ধরো একটা P ভেক্টর। তাহলে আমরা যদি অবস্থান ভেক্টর নেই এটা হবে OP। OP ইকুয়াল টু কি হবে? OP ইকুয়াল টু হবে তোমার OP একটা অবস্থান ভেক্টর। এখানে P যেহেতু শেষে আছে P থেকে A বিয়োগ হবে, তাহলে P ভেক্টর মাইনাস হলো তোমার ও এই যে O যেটা মূলবিন্দু যেটা O ভেক্টর। তাহলে P ভেক্টরের মান কত ব্যয় বলো তো? তোমাদেরকে আমরা একটু আগে দেখাইছিলাম যে ও তোমার আয়ত একক ভেক্টরে আমরা দেখাইছিলাম। তাহলে P ভেক্টরের মান কত হবে? P ভেক্টরের মান হবে AI তারপর হলো প্লাস BJ, আর O ভেক্টরের মান -0I -0J।
তার মানে এখানে আসতেছে এআই প্লাস বিজে, এটা হলো একটা কি ভেক্টর, ওপি ভেক্টর, এটা হলো ওপি এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এভাবে আমরা কোনো বস্তুর অবস্থান ভেক্টর বের করতে পারি। আমাকে যদি স্থানাঙ্ক দিয়ে দেয়, কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দেয়, সেখান থেকে আমরা এভাবে অবস্থান ভেক্টরটা বের করতে পারি। এখন অবস্থান ভেক্টর বের করলেই তো হবে না, অনেক ক্ষেত্রে আমাদের কাছে মান জানতে চায়। সো এই অবস্থান ভেক্টরে যদি আমি মান বের করি সেটা কি হবে, ধরো আমি বের করতে চাইতেছি ওপি অর্থাৎ ভ্যালু, বুঝতেইছো ওপি। এখন আসো এই এ আর বি মানে কি, এটা সিগনিফিকেন্টটা কি আমরা একটু দেখি। এ আর বি মানে হলো জিনিসটা এরকম, এ আর বি মানে হলো জিনিসটা এরকম, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর এ দূরত্ব, ওয়াই অ্যাক্সিস বরাবর বি দূরত্ব। তাহলে বলো এই যে অবস্থান ভেক্টর ওপি, এটা কি হবে, এটা হবে তোমার যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমার অতিভুজ ইকুয়াল টু কি, ভূমি স্কোয়ার রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তার মানে আমাদের ভ্যালু কত হবে, ভ্যালু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই এ স্কোয়ার এই বি স্কোয়ার। ক্লিয়ার? এভাবে আমরা হলো অবস্থান ভেক্টরের মানও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অবস্থান ভেক্টরের মানও নির্ণয় করতে পারবো। তুমি দেখো কোনো কিছু যদি এরকম ওপি আকারে না দিয়ে জাস্ট এই পি আকারে দেওয়া থাকে, এটা দ্বারা আমরা বুঝবো এটা অবস্থান ভেক্টরের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে। কার সাপেক্ষে, অবস্থান ভেক্টরের সাপেক্ষে। ওই যে জাস্ট ওটাকে বাদ দিয়ে দিছে, কোনো কিছু যদি না থাকে তার মানে অবভিয়াসলি এটা অবস্থান ভেক্টরের সাপেক্ষে নির্ণয় করছে। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা যদি ত্রিমাত্রিক ব্যবস্থায় যাই তখন কি হবে, আমাদের কাছে যদি 3 ডাইমেনশনাল কোনো ব্যবস্থা থাকে তখন কি হবে। তাহলে 3 ডাইমেনশনালের জন্য আমরা একটু সিম্পলি দেখি। তাহলে 3 ডাইমেনশনাল হলে কি হবে, কোন একটা ভেক্টর, ধরো এটা কিউ একটা ভেক্টর, সো তখন কি হবে, কিউ ভেক্টরটা হবে এআই প্লাস বিজে প্লাস হলো সি কে। ঠিক আছে, সো এটা কিউ আর ও কিউ সেম, তার মানে এটা কিউ থেকে মূল বিন্দু ও, ত্রিমাত্রিকের ব্যবস্থার ক্ষেত্রে মূল বিন্দু কি 0 0 0, অর্থাৎ এক্স ও 0 ওয়াই ও 0 জেড এ 0। ওকে, আমরা এটা জানি। তাহলে এখানে কিউ এর মান কত হবে, বা ও কিউ এর মান কত হবে, ও কিউ এর মান সেম এটার মতো। এখানে যেমন আই আর জে ছিল, সো আই এর সহগের উপর স্কোয়ার, জে সহগের উপর স্কোয়ার। আমরা দেখছি এটা কই থেকে আসছে, এটা হলো আমাদের পিথাগোরাস থেকে আসছে। ত্রিমাত্রিক কক্ষ ব্যবস্থা গেলে সেম পিথাগোরাস অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করলে এখানে কি আসবে, আই এর সহগ স্কোয়ার প্লাস বি এর সহগ স্কোয়ার প্লাস হলো সি এর সহগ স্কোয়ার। বা এটা শুধুমাত্র কিউ এর এককও হইতে পারে। আমরা বলছি যে শুধুমাত্র যদি কিউ থাকে, এই শুধুমাত্র কিউ মানেও হলো কি ও কিউ, শুধুমাত্র কিউ মানে কি ও কিউ। তাহলে এটা হবে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে হলো আমরা ভেক্টরের মানও নির্ণয় করব। তার মানে আমরা কিন্তু শিখে গেলাম ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, এরপর আসো ব্যাসার্ধ ভেক্টর। সো ব্যাসার্ধ ভেক্টরটা কি, ব্যাসার্ধ ভেক্টর হলো বস্তুর যে মানে একটা বস্তু কণা সেটা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ঠিক আছে, এটা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেই বৃত্তের কেন্দ্র এবং বস্তু কণার যে কোনো অবস্থানের সংযোগকারী রেখা, অর্থাৎ বস্তু কণা কি পরিধি বরাবর ঘুরতেছে, তাহলে সেই বৃত্তের কেন্দ্র এবং বস্তুর যে কোনো অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব বা সংযোগকারী যে রেখার দূরত্ব, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হলো ব্যাসার্ধ ভেক্টর। সো ধরো এটা একটা বৃত্ত, এটা সেন্টার হলো লাইক এইটা, এখান দিয়ে একটা বস্তু ঘুরতেছে, তো আমরা বস্তুর একটা অবস্থান চিহ্নিত করলাম এইটা। তাহলে এই যে এখান থেকে এখানে যে দূরত্ব, এটা হলো আর, এইটা দূরত্ব আমরা বলছি একটা ভেক্টর, এই দূরত্বটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। এটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র ও বস্তু কণার যে কোনো অবস্থানের সংযোগকারী রেখা। ঠিক আছে, তার মানে বস্তু কণার যে কোনো অবস্থার সংযোগকারী রেখা। অবভিয়াসলি এটা ব্যাসার্ধ হওয়ার কথা না, কারণ বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে যে কোনো অবস্থায়, সে আসলে কোথায় থাকবে, পরিধির উপরেই থাকবে। তাহলে এই সংযোগকারী সরলরেখাকে আমরা ব্যাসার্ধ বলি। ঠিক আছে, তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলি ব্যাসার্ধ ভেক্টর। এরপর আসো আমরা আমাদের ক্লাসের একটা স্পেশাল পার্ট, সেটা হলো এমসিকিউ নিজেকে জানো। তার মানে এমসিকিউ মানে হলো নিজেকে জানার একটা জায়গা। ঠিক আছে, আমি নিজেকে টেস্ট করবো যে এতক্ষণ পর্যন্ত আমি যা পড়ছি এটা ঠিক আছে কিনা। প্রতিটা কোশ্চেন দেখার সময় তোমরা যে কাজটা করবা, এখানে একটু পজ করে নিজে একটু আনসার করার ট্রাই করবা যে এটা ঠিক আছে কিনা। তাহলে চলো আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমাদের এখানে বলছে যে মান শূন্য নয় এমন ভেক্টরকে আমরা যদি তার মান দ্বারা ভাগ করি, তাহলে কি পাওয়া যায়, অর্থাৎ কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়। দেখো মেডিকেল 24-25 এই কোশ্চেনটা আসছে, মানে রিসেন্ট ইয়ারে। সো মান শূন্য নয় এমন ভেক্টরকে আমরা যদি মান দ্বারা ভাগ দেই, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়, বলো। কোন একটা ভেক্টর, এই যে ক্যাপ দেখে তোমরা বুঝে গেছো, কোন একটা ভেক্টরকে আমরা যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে কি পাবো,
তাহলে আমরা হলো একক ভেক্টর পাবো। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হলো একক ভেক্টর, একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে অপশনে একক ভেক্টর কোথায় আছে? এতে। সো এই ইজ আওয়ার আনসার, এই ইজ আওয়ার আনসার। এরপর আসো সেম হেয়ার, যে একটা এমসিকিউ দেখবো, একটু পজ করব, করে নিজের আনসার দেওয়ার ট্রাই করব। কোনটি ভেক্টর রাশির উদাহরণ? ডেন্টাল 2021 এই কোশ্চেনটা আসছে, ডেন্টাল 2021। সো কোনটা ভেক্টর রাশির উদাহরণ? আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করব, বেগ কোন দিকে যাইতেছে, তাইলে হলো মানে কোনটা ভেক্টর রাশির উদাহরণ নয়। মেডিকেলে কিন্তু এই কোশ্চেনগুলো আসে, দেখো এই নয়গুলো আমরা অনেক সময় মানে খেয়াল করি না, তখন আবেগের বসে প্রথমটা আনসার দিয়ে দিবা। মেডিকেল পরীক্ষা দিতে গেছো, ওইখানে তো এমনি ভয়ভীতি কাজ করতেছে, 100টা এমসিকিউ, কি করবো, আবেগের বসে এটা আনসার দিয়ে দিছো, 60 মিনিট 100টা এমসিকিউ দেওয়া লাগবে, সেগুলো একটু সাবধানে বুঝে শুনে দিতে হবে। তাহলে কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? বেগ। বেগ অবভিয়াসলি ভেক্টর রাশি, কারণ বেগ কোন দিকে যাইতেছে, আমরা সে কোন দিকে যাইতেছে এটা আমরা বুঝতে পারতেছি। তারপর ত্বরণ, হ্যাঁ ত্বরণ হলো বেগের উপর নির্ভর করে, বেগ বাই সময়। তাহলে সময় যেহেতু তোমার স্কেলার রাশি, তাহলে ত্বরণটা কি হবে? বেগ যেহেতু ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি। ওকে, তারপর দ্রুতি আর বল, বল কিন্তু একটা ভেক্টর রাশি। এবার দ্রুতি আসো, দ্রুতি মানে কি? দ্রুতি, দ্রুতি, এই দ্রুতি মানে হলো ব্যয়া দূরত্ব বাই সময়। দ্রুতি মানে কি? দূরত্ব বাই হলো সময়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কি রাশি? সরণ হলো ভেক্টর রাশি, বাট দূরত্ব স্কেলার রাশি। দূরত্ব একটা কি রাশি? স্কেলার রাশি, স্কেলার। তাহলে স্কেলার রাশি বা স্কেলার রাশি কি আসবে? একটি স্কেলার রাশি আসবে। সো এখানে দ্রুতি হলো স্কেলার রাশি, বাকি সব হলো ভেক্টর রাশি। বেগ মানে হলো সরণ বাই সময়, সরণ একটা ভেক্টর রাশি, সো বেগ একটা ভেক্টর রাশি। ত্বরণ মানে হলো বেগ বাই সময়, বেগ একটা ভেক্টর রাশি, সো ত্বরণ একটা ভেক্টর রাশি। বল মানে কি? বল মানে হলো m ইনটু a, অর্থাৎ বর, বর একটা স্কেলার রাশি, বাট a হলো একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ত্বরণ একটা ভেক্টর রাশি, সুতরাং বল একটা ভেক্টর রাশি। ওকে, আরেকটা কোশ্চেন বলছে মেডিকেল 13-14-তে আসে একটা কোশ্চেন, স্কেলার রাশির বেলায় কোনটা সঠিক নয়? স্কেলার রাশির ক্ষেত্রে কোনটা সঠিক নয়? দেখো ভেক্টর কিন্তু বলে না, স্কেলার রাশি বলছে। স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়। হ্যাঁ, স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়। এখানে কিন্তু কোশ্চেনটা খেয়াল করো, এখানে বলছে নয়, তাহলে এটা হবে না। মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, হ্যাঁ এটাও সত্য। মান যদি চেঞ্জ করে স্কেলার রাশি তো চেঞ্জ হবেই, তাই না? অবভিয়াসলি চেঞ্জ হওয়ার কথা। তারপর আমাদেরকে বলছে যে দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হইতে পারে। দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলেও এদের গুণফল কি হইতে পারে? শূন্য হইতে পারে। এই কথাটা কিন্তু সত্য নয়, এই কথা কি নয়? সত্য নয়। দুটি স্কেলার রাশির কোনোটার মান যদি শূন্য না হয় তাহলে এদের গুণফল কি? শূন্য হইতে পারবে না। কিন্তু দুইটা ভেক্টর রাশির কোনোটার মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হইতে পারবে। তাহলে এটা একটা ভেক্টর রাশির বৈশিষ্ট্য, স্কেলার রাশির বৈশিষ্ট্য নয়। তাহলে আমরা দেখতেছি উত্তর হলো এটা। তারপরও আমরা ডিটা পড়ি, দুইটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি। হ্যাঁ, দুইটি স্কেলার রাশি তুমি কল্পনা করো 5 আর 7, তাদের গুণফল একটা কি রাশি? স্কেলার রাশি। 5 আর 7কে কখনো গুণ করে শূন্য বানানো যাবে? যাবে না। তাহলে দুইটি স্কেলার রাশির কোনোটার মান যদি শূন্য না হয়, অর্থাৎ 5 এর মানও শূন্য না, 7 এর মানও শূন্য না, এরকম রাশিকে আমরা কখনো কি বানাইতে পারবো না? স্কেলার রাশি বানাইতে পারবো না। ওকে, সরি, শূন্য বানাইতে পারবো না। ওকে, তারপর হলো এখানে আরো একটা এমসিকিউ, যে কোনো ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মনে রাখবা একক ভেক্টরের মান হলো একক, বাট দিক কি? ধরো এই একটা ভেক্টর আছে এইদিকে, এটা হলো এই ভেক্টর, আর এর একক ভেক্টর ধরো এ ক্যাপ। তো এ ক্যাপের মান হলো 1, এটাকে আমরা যদি এ ক্যাপ নেই তাহলে এই মানটা হলো কি হবে? মানটা হলো 1 হবে। বাট দিক কি? দিক কিন্তু এর দিক বরাবর। তাহলে এ ভেক্টর এবং আমরা যদি বলি এই এ ক্যাপ, এই দুইটা ভেক্টর, সো এ এবং এ ক্যাপের মধ্যবর্তী দূরত্ব কত বা মধ্যবর্তী কোণ কত? এই মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি, কারণ দুইটা হলো একই দিকে। দুইটা যদি একই দিকে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এটা হলো চট্টগ্রাম বোর্ড 1900 আসা একটা কোশ্চেন। এরপর এ ও বি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণের মান কত? বরিশাল বোর্ড 1900 আসছে। এ আর বি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, একটু আগের কোশ্চেনের মতো, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী, সমান্তরাল মানে কি? তারা দুইটা একই দিকে আছে, সো দুইটা সমান্তরাল এবং তারা একই দিকে আছে। একই দিকে যদি থাকে তাহলে 0 ডিগ্রি। সো এই কোশ্চেনটা একটু মানে কনফিউশনের জায়গায় আছে, মনে রাখবা। এখানে 0 ডিগ্রি কখন হবে? যদি একই দিকে হয়। তো তারা যদি একই দিকে সমান্তরাল হয়, ঠিক আছে, তখন হবে 0 ডিগ্রি। আর তারা যদি বিপরীত দিকে সমান্তরাল হয় তাহলে হবে 180 ডিগ্রি। সো এটা বোর্ড কোশ্চেন, তো এটা ভুল আসছিল, বিপরীত দিকে হলো 180 ডিগ্রি। ঠিক আছে, এ ও বি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে তুমি এটা সিম্পলি চিন্তা করতে পারো না, যদি দুইটা একই দিকে হয়, ধরো এটা এ, এটা হলো বি, এটা হলো একই দিকে, এটা একটা অপশন, তাহলে মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। আবার এমন হইতে পারে না ভাইয়া, এটা হলো এ, এই দিকটা হলো বি,
তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, যদি সেম দিকে হয় তাহলে 0 ডিগ্রি, আর বিপরীত দিকে হলো 180 ডিগ্রি। ওকে, এরপর a ইকুয়াল টু -2b, এইটা যদি হয় a ও b ভেক্টর দুইটি সদৃশ, না এরা কিন্তু সদৃশ না। সদৃশ হওয়ার জন্য কি ইম্পর্টেন্ট ছিল? সদৃশ হওয়ার জন্য এদের দিক সেম হওয়ার কথা ছিল, কিন্তু এদের দিক সেম না, এদের দিক বিপরীত। সো আমরা বলতে পারি এরা একটা বিসদৃশ ভেক্টর, হ্যাঁ এরা বিসদৃশ ভেক্টর। আরেকটা হলো সমরেখ ভেক্টর, হ্যাঁ এরা সমরেখ হইতে পারে। ঠিক আছে, তাহলে এরা সদৃশ হবে না, এটা বিসদৃশ হইতে পারে, সমরেখ হইতে পারে। তাহলে 2 আর 3 এটা হলো আমাদের আনসার, তাই না? সমরেখ তো হইতেই পারে, জাস্ট এইরকম। যদি এরকম হয় যে এ আর এই একই রেখা বরাবর এইদিকে ধরো আছে -2b, মানে 2b, এদিকে আছে ধরো 2b। ওকে, সো এদিকে আছে 2b, তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি a ইকুয়াল টু -2b। ঠিক আছে, a ইকুয়াল টু -2b। ক্লিয়ার? ওকে, এখানে দেখো নিচের প্রশ্ন, এখানে আমাদেরকে বলছে 3i প্লাস 4j প্লাস 12k ভেক্টরটির মান কত? এটা হলো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 সালে আসা একটা কোশ্চেন। সো আমরা তোমাদের কথা দিচ্ছি যে আমাদের এই ক্লাসের মধ্যে আমরা তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন বোথ কমপ্লিট করব। সো দেখো 3i মাইনাস 4j প্লাস 12k এই ভেক্টরটির মান কত? সো এই ভেক্টরটির মান যদি আমি বের করি, আমরা কিভাবে ভেক্টরের মান বের করতে পারি? সো ভেক্টরের মান হবে √3² অর্থাৎ i এর সহগ প্লাস b এর সহগ -4² প্লাস 12² এবার দেখো এই কোশ্চেনটা হলো জাহাঙ্গীরনগরে আসছে। জাহাঙ্গীরনগরে কিন্তু ব্যাগ ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাহলে ক্যালকুলেটর ছাড়া আমরা এটা কিভাবে করব? চলো আমরা দেখি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়। 3² আর -4², এটাকে আমরা কি বলতে পারি? 4², যেহেতু মাইনাস আছে, সরি স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা চলে যাবে, এটা 12²। এখন 3² মানে প্লাস 4², এটা মানে কত? 3² প্লাস 4² ইকুয়াল টু কি? 5²। এটা কিন্তু আমরা আগে থেকে জানি, আগে থেকে আমরা এরকম অনেক ম্যাথ করে আসছি। সো এটা হলো 5² প্লাস 12², আর আমরা এটাও জানি যে 5² প্লাস 12² ইকুয়াল টু হলো কি? 30²। তাহলে √30², বা এখানে আমার থাকতেছে 13। তাহলে এখানে আমার আনসার কত? এই ভেক্টরটির মান হলো 13। দেখছো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু এটা আমরা ক্যালকুলেশন করে ফেলছি। সো ভার্সিটিতে যেগুলো আসে এগুলোতে আসলে আমরা ক্যালকুলেটর ইউজ করবো না। তোমাদের জন্য সাজেশন এখন থেকেই তোমরা এই প্র্যাকটিসটা শুরু করবা, তাইলে তোমাদের ভার্সিটি এক্সাম ওই অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে। অনেকে দেখা যায় অ্যাডমিশন ফেজে গিয়ে তারা মানে এই চিন্তায় থাকে যে ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো। তোমরা যদি এখন থেকে এই প্র্যাকটিসগুলো করে ফেলো তাহলে পরবর্তীতে গিয়ে আর সমস্যা হবে না। এরপর দেখো সরণ ভেক্টর। আচ্ছা, সরণ ভেক্টর কি? সরণ ভেক্টর হলো কোনো বস্তু কোণের অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। সো আমরা এটা একটু দেখি, ধরো ভাইয়া তোমার কাছে কোন একটা ভেক্টর আছে, এরকম কোন একটা ভেক্টর আছে, ঠিক আছে? ওকে, সো এই ভেক্টরটার আদি অবস্থান ছিল এরকম, এই পয়েন্টে, তার ফাইনাল অবস্থান হলো এই পয়েন্টে। তাহলে এটা হলো, ধরো এটা হলো মূলবিন্দু ও, এখান থেকে এটা ছিল এ, তার ডিরেকশন ছিল এটা, এখন তার ফাইনাল ডিরেকশন হলো এটা। তাহলে তার সরণ কতটুকু হয়েছে? আমরা যদি তার সরণ নেই তাহলে আমরা বলতে পারবো সরণ হয়েছে এতটুকু, আগে থেকে এখানে গেছে, সরি, তার সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে এতটুকু। তাহলে এই যে এটা এ বি, এটাই হলো সরণ ভেক্টর, ঠিক আছে? এটাই হলো কি ভেক্টর? সরণ ভেক্টর। তাহলে এটা হলো কি আমাদের সরণ ভেক্টর। তাহলে এ বি আমরা কেমনে বের করব? আমরা এখান থেকে লিখতে পারি সরণ ভেক্টর এ বি, এটা মানে হলো তোমার ফাইনাল অবস্থান মাইনাস ইনিশিয়াল অবস্থান। এখন এরা কিন্তু এই বি মাইনাস এ আকারে থাকে। সো আমরা এই বি মাইনাস এ, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি আসলে ও বি মাইনাস হলো ও এ, ও বি মাইনাস ও এ, ঠিক আছে? ও বি মাইনাস ও এ, কারণ শুধু বি থাকা যে কথা, ও বিও সেম কথা। তার মানে এই ও থেকে বি, এটা থেকে ও থেকে এ বিয়োগ দিলে, প্রথমে ও থেকে বি, এই ও বি ভেক্টর থেকে ও এ ভেক্টর বিয়োগ দিলে যেটা পাবো সেটাই হলো অবস্থান ভেক্টর, ঠিক আছে? তাহলে এইটা, সরি, সরণ ভেক্টর, এটা হলো আমাদের সরণ ভেক্টর, এটা হলো আমাদের কি? সরণ ভেক্টর। সো ভেক্টরের সরণ ক্লিয়ার? এটা হলো আমাদের সরণ ভেক্টর। তার মানে দুইটা ভেক্টর থেকে বিয়োগ দিলে যেটা আসবে সেটা হলো সরণ ভেক্টর। ওকে, এরপর আসো সরণ ভেক্টর দিয়ে আমাদের বেশ কিছু গাণিতিক সমস্যা। আমরা বলছি আমাদের ক্লাসে তোমার এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, গাণিতিক সমস্যা থাকবে, অর্থাৎ টপিক রিলেটেড যা ম্যাথ আছে সব আমরা করব। আমরা কি করে ইন্টারে উঠে শুধু থিওরি পড়তে থাকি? শুধু থিওরি পড়লে তো হবে না, থিওরির সাথে তুমি যদি এনাফ ম্যাথ প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা না। তুমি দেখবা থিওরি পড়ে যাইতেছো কিন্তু পরীক্ষায় গিয়ে ম্যাথ পারতেছো না। সো থিওরি ম্যাথ এই দুইটাকে আমাদের কি করতে হবে? কম্বিনেশন করতে হবে। এই দুইটাকে আমাদের একটা পারফেক্ট কম্বিনেশনে নিয়ে আসতে হবে, এবং
শুধু ক্লাস করলেই হবে না ভাইয়া, বাসায় এনাফ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা সবাই প্র্যাকটিস করব, ক্লাসের উপর শুধু ডিপেন্ডেন্ট থাকো না, ক্লাসটা করো, পিডিএফটা খুলে দেখো, নোট করো, নোট করে প্র্যাকটিস করো। তো চলো চুয়েট 5-6 আসা এই কোশ্চেনটা আমরা দেখে আসি। খুবই সহজ একটা কোশ্চেন, কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক দেওয়া আছে এত হলে তার অবস্থান ভেক্টর নির্ণয় করো। খুব সহজ না? কোনো বিন্দুর পি এর স্থানাঙ্ক এটা থাকলে তার অবস্থান ভেক্টর কি হবে? ওপি। ওপি অবস্থান ভেক্টর হবে ওপি। তাহলে এটা কি হবে? এটা হবে আমরা জানি এক্স এর স্থানাঙ্ক 2i, ওয়াই এর স্থানাঙ্ক হলো -3 জে, এবং জেড এর স্থানাঙ্ক হলো 4k। তাহলে এটাই তার হলো অবস্থান ভেক্টর, ঠিক আছে? এটাই তার অবস্থান ভেক্টর। খুব সহজ না? এটা হলো কিভাবে আসছে? এটা হলো ওই যে মূল বিন্দুর সাপেক্ষে, ওকে এটাকে একটু নিচে নিয়ে আসি, এই তো। সো মূল বিন্দুর সাপেক্ষে আমরা ধরো এইটার অবস্থান আমরা চিন্তা করি, এখানে একটা পি ভেক্টর আছে, তাহলে এখান থেকে এখানে যে দূরত্ব, এটা তো মানে অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক হবে। সো আমরা একটা পয়েন্ট আসলে সেট করি। সো এখান থেকে যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আমরা নেই, সো এই দূরত্ব এই পি হবে তখন কি? এই পি হবে তখন পি এর যে স্থানাঙ্ক সেটা অনুযায়ী xi প্লাস yj প্লাস zk। সো আমরা জাস্ট xyz এর মান বসাই দেবো। পি মানে হলো xyz, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা পয়েন্ট সেটা xyz তিনটাই ক্যারি করে, ঠিক আছে? ওকে, তারপর এটা বুঝা গেছে? সবাই একটু দেখে নাও। ওকে, এরপরে a = 3i - 4j + 12k ভেক্টরটির মান এবং এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ এর একই দিকে এরকম একটা একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এর মান কত হবে ভাইয়া? আমরা কোশ্চেন দেখে বুঝতেছি এটার মান কত হবে? এটার মান হবে ভাইয়া √3² প্লাস -4² প্লাস হলো 12² তো এটার মান একটু আগে আমরা সলভ করে আসছি 13। আর এটার দিকে একক ভেক্টর যদি বলে, একক ভেক্টর কি হবে? একক ভেক্টর হবে তোমার a বাই হলো তার মান। তাহলে আমরা যদি এর মানটা বসাই, এর মান কত? এর মান হলো আমাদের 3i - 4j প্লাস হলো 12k, এবং তার মানটা যদি আমি নেই, তার মান কি হবে? 13। তাহলে আমরা এখানে বলতে পারবো 3/13i - 4/13j প্লাস 12/13k। এটাই হলো এ ভেক্টরের দিকে বা এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে? এটাই হলো আমাদের এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। খুব সহজ কোশ্চেন, দেখো খুব সহজ কোশ্চেন। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করছে এগুলো খুব সহজ লাগতেছে না? ইনশাল্লাহ পুরো ভেক্টর সাবটা তোমাদের কাছে ইজি লাগবে। তো এখন বলছে এ ও বি দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সরণ ভেক্টর এ বি ও তার মান নির্ণয় করো। চুয়েট 5-6 আসছে, তাহলে সরণ ভেক্টর এ বি এবং তার মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি যখন আমি নির্ণয় করব, অ্যাকচুয়ালি এ বি জিনিসটা কি ভাইয়া বলো তো? অ্যাকচুয়ালি এ বি জিনিসটা কি? এই এ বি মানে হলো ও বি মাইনাস ও এ। তো আমরা এখানে যে বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাই বি এর স্থানাঙ্ক থেকে আমরা ওবি লিখতে পারি না? বি এর স্থানাঙ্ক হলো 3 2 5, তাহলে আমরা লিখতে পারি ওবি এর মান 3i, তারপর হলো প্লাস 2j, তারপর -5k মাইনাস ও এ। এটা হলো আমরা লিখলাম ওবি ভেক্টর। এবার ও এর মানটা লিখি তোমার -i, শুধু 1 আছে, আমরা -i লিখতে পারি, প্লাস 5j প্লাস হলো 7k। তাহলে এখন এখানে যদি আসে 3 আয়ের গুলাকে আয়ের গুলার সাথে যাবে, জে এর গুলা জে এর সাথে যাবে, কে এর গুলা কে এর সাথে যাবে। তাহলে 3 - i, তাই না? কারণ -1, তার মানে আমরা 3 + 1 বলতে পারি i, শুধু আয়ের গুলা। এবার জে এর গুলা নিয়ে চিন্তা করো, 2 আছে আর -5, তাহলে আমরা লিখবো 2 - 5j। তারপর আমরা কি লিখবো? -5 আছে কে এর জন্য, -5 - 7k। তাহলে এইটা হয়ে গেল আমার এবি ভেক্টর 4i, তারপর -3j, তারপর হলো আমার আসতেছে -7 - 5, তার মানে -12k। এটা আমার এবি ভেক্টর হয়ে গেছে। তাহলে এবি ভেক্টরটা আমি বের করে ফেলছি। আমার এখানে দুইটা জিনিস বের করতে বলছে, যে সরণ ভেক্টর এবি। সো সরণ ভেক্টরটা আমি বের করে ফেলছি এবং তার মান। সো মান নির্ণয় খুব ইজি। এবি এর মান কি? √4² প্লাস -3² প্লাস -12²। তাহলে আমরা জানি 4 আর 3 5, এটার মান হলো 13 আসবে, ঠিক আছে? এটা হলো আমাদের আনসার। এই যে সেম 3 আর 4 5, তারপর হলো 5² প্লাস 12² 13²। সো এটা আমরা বের করে ফেললাম। দেখছো কত সহজ ম্যাথগুলো কত ইজি। এরপরে আরো একটা ম্যাথ, এ বি বিন্দুদ্বয়ের সংযোগকারী
দিক রাশিটি নির্ণয় করো। সো এখানে কোশ্চেন দেখে অনেকে কনফিউশনে পড়তে পারো যে সংযোগকারী দিক রাশিটি মানে কি। সংযোগকারী দিক রাশিটি মানে কি এটা আমরা একটু মানে চিন্তা করি। ধরো এখানে এ, প্রথমে এ আছে, তারপর ধরো এই যে মূল বিন্দু থেকে এটা হলো এ, তারপর মূল বিন্দু থেকে এখানে একটা রাশি আছে এটা ধরো বি, বা এইদিকে একটা রাশি আছে এটা বি, বা আমরা ধরতে পারি এইটা এ, আমরা এইভাবেই ধরি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো মূল বিন্দু। তাহলে এদের সংযোগকারী দিক রাশি, এখন সংযোগকারী দিক রাশি কি হবে ব্যা? এদের সংযোগকারী দিক রাশি হবে এখান থেকে যে এখানের দূরত্ব সেটা, এটাই হলো সংযোগকারী দিক রাশি। তাহলে এই সংযোগকারী দিক রাশি একটা কি রাশি বলো? সংযোগকারী দিক রাশি একটা হলো সরণ ভেক্টর, তাই না? এটা একটা কি ভেক্টর? এটা একটা হলো সরণ ভেক্টর। এই সরণ ভেক্টর বা সরণ যা, এটাই হলো সংযোগকারী দিক রাশি। এখানে সরণ যা, এটাই হলো আমাদের কি সংযোগকারী দিক রাশি। তাহলে বোঝা গেছে সরণ যেই কথা, সংযোগকারী দিক রাশিও একই কথা। সরণ যেই কথা, সংযোগকারী দিক রাশি একই কথা, এটা একই কথা। ঠিক আছে, সরণ যে কথা, সংযোগকারী দিক রাশি একই কথা। তার মানে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? সরণটা বের করতে হবে। তাহলে আমরা সরণ বের করি আগের মতো করে, এবি, এটা মানে হলো তোমার ব্যয়া ওবি, শেষ মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ওবি মাইনাস হলো ওএ। তাহলে এটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি না? ওবি এর মান কত? ওবি এর মান হলো মাইনাস আই প্লাস 2j মাইনাস 3k। তারপর আমরা লিখবো মাইনাস ও এর মান কত? 2i মাইনাস j প্লাস 3k। স্থানাঙ্ক দেখে 2i মাইনাস j প্লাস 3k। তাহলে এইখানে আমরা যদি বলি তোমার আয়ের সাথে আয়ের গুলা, সো এখানে আয়ের -1 আছে, এখানে -2, তাহলে -3i। তারপর এখানে j এর সাথে 2 আছে, এখানে -1 আছে, তাহলে 2 - 1 কত হয়? 1, শুধু j থাকে। আর -3 প্লাস 3, তার মানে k এর কোনো রাশি নাই। ঠিক আছে, তার মানে k এর কোনো রাশি নাই। আচ্ছা সরি, আছে তো, -3 এই ভুল করছি, ওয়েট, যোগে ভুল করছি, ওয়েট। তাহলে এখানে আসতেছে -1 আর -2, -3 এটা ঠিক ছিল, +2, আর এখানে হলো -7 এসে প্লাস, এই যে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে প্লাস, তাহলে 2 আর 1, এটা হলো তোমার 3j। এরপর আমাদের আসতেছে হলো -3, এখানে -3, তাহলে -6k। ঠিক আছে, -6k, এটা হলো আমাদের আনসার। বলছে সংযোগকারী দিক রাশিটি নির্ণয় করো। তাহলে এখানে জাস্ট ভেক্টর মানটা চাইছে। ঠিক আছে, যদি সংযোগকারী রাশিটি বলতো, যদি শুধুমাত্র সংযোগকারী দিক রাশি না বলে শুধু রাশি বলতো, তখন কিন্তু আমাদের, যেহেতু আমরা জানতেছি এটা একটা ভেক্টর রাশি, আমাদের মান দিক দুইটাই লাগতো। বাট এখানে আমাদের শুধু দিক রাশিটা বলছে। ঠিক আছে, সো মান বের করার দরকার নাই। এরপর বলছে ওয়াইজেড সমতলে ভেক্টরের দৈর্ঘ্য বা অভিক্ষেপ কত? তো ওয়াইজেড সমতল মানে কি? এখানে এক্স এর কোনো ভ্যালু নেই, কারণ ওয়াই আর জেড এক্স এর কোনো ভ্যালু থাকে না। সো ওয়াইজেড সমতল মানে ভেক্টরটা আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে কি 3j + 4k। তাহলে ওয়াইজেড সমতলে যে ভেক্টর, ওয়াইজেড সমতলে ভেক্টরটা হলো 3j + 4k, কারণ এখানে এক্স এর কোনো মান নাই। ওয়াইজেড এর তো সমতলে তো আর এক্স থাকবে না। ওয়াইজেড সমতলে কি এক্স থাকবে না। তার মানে আমাদের ওয়াইজেড সমতলের যে দৈর্ঘ্য, সো দৈর্ঘ্য বা অভিক্ষেপ, এটা কি হবে? দৈর্ঘ্য বা অভিক্ষেপ এটা হবে তোমার সিম্পলি জাস্ট অভিক্ষেপ, এটা হবে সিম্পলি জাস্ট √3² + 4²। আর আমরা জানি √3² + 4² হলো কত? 5। ক্লিয়ার? √3² + 4² কত? 5। এরপর একটি ভেক্টর ও এর আদিবিন্দু, ও এ একটা ভেক্টর যার আদিবিন্দু ও অন্তিম বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে এত। ভেক্টরটি স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করো, এর পরম মান নির্ণয় করো এবং ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে তিনটা জিনিস বলছে। একটা হলো ভেক্টরের স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ, তার মানে আমার এখানে কি করতে হবে? এক্স ওয়াই জেড এক্স যে ভেক্টর আছে, অর্থাৎ আয়ত একক ভেক্টর, তার মাধ্যমে প্রকাশ। তার মাধ্যমে আমার এখানে অবস্থান ভেক্টর চাইতেছে। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। সেকেন্ডলি বলছে এর পরম মান নির্ণয় করো, তার মানে সেই অবস্থান ভেক্টরের মান জানতে চাইছে। তারপর বলছে ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, তার মানে অবস্থান ভেক্টরের একক ভেক্টর আমার কাছে জানতে চাইছে। ওকে, তাহলে আমি ও এ ভেক্টরটা যদি বের করি, ও এ ভেক্টরটা কত হয়? ও এ, প্রথমে আমরা অবস্থান ভেক্টরটা বের করি। আচ্ছা, এটা আমরা মুছে দিই। সো ও এ, তাহলে আমার এখানে অবস্থান ভেক্টর জানতে চাইছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখে ফেলি। এতক্ষণ আমরা জানি 4 - 0 i, এভাবেও তুমি লিখতে পারো, শেষ মাইনাস আদি। ঠিক আছে, এই যে আদি বিন্দু আর অন্তিম বিন্দু, তাহলে অন্তিম মাইনাস আদি প্লাস না -5 বা প্লাস, এভাবেও তুমি লিখতে পারো, প্লাস -5 - 0 k। মানে সবসময় তো আর ইয়ে থাকবে না, তাই না? শূন্য থাকবে না। তখন আমরা বলি তারপরে কি হবে? +6 - 0 k।
তো এটা কি হয়, এটাকে আমরা যদি লিখি 4 - 0 4 4i, তারপর হলো -5j, তারপর হলো +6k। এটা হলো আমার ভেক্টরটা হয়ে গেছে, তার মানে অবস্থান ভেক্টর হয়ে গেছে। স্থানাঙ্কের সাহায্যে আমরা এটাকে প্রকাশ করে ফেললাম x y z। এরপর আমার এখানে জানতে চাইছে পরম মান, এখান থেকে আমার পরম মান নির্ণয় করতে হবে। তাহলে ও এর পরম মান কি হয়, ও এর পরম মান এটা হয় √4 স্কয়ার -5 স্কয়ার, সরি প্লাস -5 স্কয়ার, তারপর হলো প্লাস হলো 6 স্কয়ার। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হলো আমার পরম মান। তারপর আমাকে বলছে ও এর একক ভেক্টর নির্ণয় করতে। সো একক ভেক্টর কি হবে, আমরা এখানে ও এ ভেক্টরটা রাখবো, নিচে হলো সেই ও এ ভেক্টরের মান দিয়ে ভাগ করব, করলে যেটা আসবে সেটা হলো একক ভেক্টর। তিনটা জিনিস তোমরা এখন এগুলো পারবা, জাস্ট একটু মানগুলো বসাই নিবা, ঠিক আছে? এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। খুব সহজ একটা ম্যাথ ছিল না? ওকে, চলো আরও একটা ম্যাথ দেখি আমরা। এখানে আমাকে বলছে a = 2i + 4j -6k ভেক্টরটির সঙ্গে, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, ভেক্টরটির সঙ্গে b যোগ করলে x অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়, b ভেক্টরের মান নির্ণয় করো। তার মানে a এর সাথে b যোগ করলে, দেখো কি বলছে, a এর সাথে a ভেক্টরের সাথে আমরা যদি b ভেক্টর যোগ করি তাহলে x এক্সিসের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা বলো তো x এক্সিসের দিকে একক ভেক্টর কি? আমরা আয়ত একক ভেক্টর থেকে জানি x এক্সিসের দিকে একক ভেক্টর হলো i, তার মানে এর সাথে b যোগ করলে i পাওয়া যায়। তাহলে b এর মান কত এটা বের করতে হবে। তাহলে এর মানটা আমরা লিখি 2i, তারপর হলো তোমার +4j, তারপর হলো -6k, আর bটা থাকুক, এটা আমার বের করতে হবে, = i। খুব সহজ, দেখো। তাহলে আমরা যদি বিটাকে এক পাশে রাখি, বাকি সব অন্য পাশে নিয়ে যাই, তাহলে i - 2i, তার মানে -i হয়, +4 এই পাশে গেলে -4j, -6k এই পাশে গেলে +6k। ঠিক আছে, এটাই হলো আমার বি ভেক্টর। খুব সহজ জিনিস না? খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। জাস্ট আমার এই জিনিসটা লিখানো মানে বসানোটা বুঝতে হবে, এটা বুঝলেই আমার জন্য বাকি সব ইজি। ক্লিয়ার? দেখছো এতটুকু লাইন, এটা মানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের একটা ম্যাথ। এটা এরকম ম্যাথ এক সময় হলো বুয়েট রুয়েট কুয়েট চুয়েট আসতো। সো খুব সহজ একটা ম্যাথ, দেখো জাস্ট তোমার চিন্তাটা একটু শার্প হইতে হবে। ক্লিয়ার? ওকে, সো এটাই হলো আমার আনসার। এরপরে আসো, আমাকে বলছে আরও একটা সুন্দর সমস্যা। এটা হলো তোমার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের ম্যাথ, অর্থাৎ এগুলা ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারে এই টাইপের ম্যাথ। এখানে বলছে R1 এর একটা ভ্যালু দেওয়া আছে, R2 এর একটা ভ্যালু দেওয়া আছে। দেখো R1 এর একটা ভ্যালু দেওয়া আছে, তারপর এখানে R2 এর একটা ভ্যালু দেওয়া আছে, তারপর এখানে R3 এর একটা ভ্যালু দেওয়া আছে, এখানে হলো R4 এর একটা ভ্যালু দেওয়া আছে। চারটা ভ্যালু দেওয়া আছে। তোমাকে বলছে ABC এর মান নির্ণয় করো, ABC এর মান নির্ণয় করতে হবে। ওকে, নির্ণয় করলাম। আর যদি বলছে মানে একটা কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশন যদি হয় তাহলে ABC এর মান নির্ণয় করো। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশন হলো R4 = AR1 + BR2 + CR3। তাহলে বলো তো এটা বের করা যাবে কিনা? তোমরা যারা দেখতেছো একটু পজ করে এটা নিজেরা করার ট্রাই করো, দেখো পারা যায় কিনা। ওকে, সো আসো আমরা একটু দেখাই দিই, যদি না পারো আগে ট্রাই করবা নিজে। সো R4 = AR1 + BR2 + CR3, এটা যদি হয় তাহলে আমরা R1 R2 R3 R4 এর মানগুলো এখানে বসাই দিই। তাহলে R4 এর মান কত? 3i + 2j + 5k, 3i + 2j + 5k। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3i + 2j প্লাস হলো 5k। তাহলে এখানে থাকলো a। R1 এর মান কত? R1 এর মান 2i - j প্লাস হলো k। এরপর আমরা যদি বলি b, R2 এর মান কত? R2 এর মান হলো আমাদের i + 3j - 2k, i + 3j - 2k। এরপর আসো আমাদের R3 এর মান কত? R3 এর মান কত? c × R3, R3 এর মান -2i + j - 3k। ক্যালকুলেশনগুলো ঠিক মতো করবে এরকম বড় ম্যাথে, ঠিক আছে? বাইরে কি কোথাও ভুল হয়েছে বসানো? 2i - j + k, i + 3j - 2k, -2i + j - 3k। ওকে, এগুলো মুখস্থ করার কিছু নেই। এবার আয়েরগুলোকে আলাদা করবে। এই পাশে তো যা আছে, এই পাশে আয়ের সবগুলোকে আলাদা করবা। তুমি যদি এখানে আয়ের সবগুলোকে আলাদা করো তাহলে দেখো আইটাকে তুমি আলাদা নিলা, ধরো এখানে i নিলা, তাহলে এখানে শুরুতে কি থাকে? 2a, এখানে i কি থাকে? +b,
আর ওইখানে আমরা যদি গুণ করে দিই এটা হলো -2c, তাহলে এখানে হলো i এর ভ্যালুগুলো চলে আসছে, প্লাস দাও। এবার j এর ভ্যালুগুলোকে আলাদা নাও, এখানে -a হয় j এর জন্য -a, আর এখানে j এর জন্য হলো 3b, তারপর হলো তোমার এখানে হলো j এর জন্য হয় +c, তাহলে এটা হলো j। এবার সিমিলারলি k এর গুলোকে আলাদা করে ফেলো, তাহলে k এর জন্য হয় এখানে a, এই লাইনে b এর সাথে k এর জন্য হয় -2b, আর c এর সাথে হয় -3c k। আচ্ছা, তাইলে এখন আমরা কি করব, সহগ সমীকৃত করব। এই পাশের i এই পাশের i সমান, এই পাশের j এই পাশের j সমান, এই পাশের k এই পাশের k সমান। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2a + b - 2c, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হলো 3। আমরা আরো লিখতে পারি, আরো কি লিখতে পারি, -a প্লাস 3b প্লাস c, এটা ইকুয়াল টু কত, j টা j এর সাথে 2। আবার আমরা লিখতে পারি a - 2b - 3c, a - 2b - 3c, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হলো 5। এবার এই তিনটে ইকুয়েশনকে তুমি ক্যালকুলেটরে সলভ করলে a b আর c এর মানটা চলে আসবে। ঠিক আছে, a b c এর মানটা চলে আসবে। তো চলো আমরা একটু সলভ করার ট্রাই করি ক্যালকুলেটরে এই জিনিসটা, আমাদের দেখি ভ্যালু কত আসে। সো ক্যালকুলেটরটা নিবা, ক্যালকুলেটরটা নিয়ে এটা একটু সলভ করবা। ঠিক আছে, সো ক্যালকুলেটরে যাবা, গিয়ে হলো তোমার শিফট ক্যালকুলেটর ইকুয়েশনে যাবা, তোমাদের যে ইকুয়েশন পার্টটা আছে এই ইকুয়েশনে যাবা। ইকুয়েশনে যাওয়ার পরে ইকুয়েশনে যাবা, তারপর আমরা তিনটা ইকুয়েশন সিম্বল ইকুয়েশনে যে আছে এখানে তিনটি ইকুয়েশন যাব, এখানে দেখে দেখে জাস্ট মান বসাবো। এর জায়গায় ইকুয়েশনে তুমি x y z পাবা, সো a এর জায়গায় বসাবা 2, তারপর হলো b এর জায়গায় বসাবা 1, তারপর c এর জায়গায় -2, দেন ইকুয়ালের পরে আমরা বসাবো হলো 3, তারপর দেখো আমরা বসাবো -1, তারপর হলো আমরা বসাবো 3, তারপর আমরা বসাবো 1, তারপর আমরা ইকুয়ালের পরে 2, তারপর আমরা বসাবো 1, তারপর আমরা বসাবো -2, তারপর আমরা বসাবো -3, তাহলে এখানে হয় 5। তাহলে এটা যদি আমরা করি, এখানে আমাদের a এর মান আসে -2, এর মান আসে -2, ক্যালকুলেটরে বলে দিবে, b এর মান আসে তোমার 1 এবং c এর মান আসে কত, -3। তাহলে এটা হলো আমাদের আনসার। এই পার্ট এতটুকুতে এসে তুমি ক্যালকুলেটরে করবে, কারণ এটা হাতে সলভ করতে গেলে তোমার অনেক সময় লাগবে। এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসার মতো একটা কোশ্চেন, সো হাতে সলভ করতে গেলে অনেক সময় লাগবে, তোমার কাছে তবে এত সময় নাই। তুমি এতটুকু পর্যন্ত করবা, বাকিটা ক্যালকুলেশনে এভাবে ক্যালকুলেটরে করে দেখাই দিবা, 100% মার্ক দিয়ে দিবে। ঠিক আছে, খুব মজার একটা ম্যাথ, খুব মজার একটা ম্যাথ। এরপরে আসো, আমাদের আজকের ক্লাস একদম শেষ। সো আমাদের প্রতিটা ক্লাসের শেষে তোমাদের জন্য থাকবে একটা হোমওয়ার্ক, প্রতিটা ক্লাসের শেষে তোমাদের জন্য থাকবে একটা হোমওয়ার্ক। সো তোমরা এই ম্যাথটা হলো বাসায় ট্রাই করবা। এখানে বলা আছে a একটা ভেক্টর, b একটা ভেক্টর, এবং a b ভেক্টর থেকে তোমাকে বলছে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান b এর সমান এবং অভিমুখ হলো a এর সমান্তরাল। তাহলে এইটা হলো তোমাদের জন্য হোমওয়ার্ক, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা হলো এটা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় হলো প্র্যাকটিস করবা। অ্যান্ড তোমরা প্র্যাকটিস করে, অবশ্যই প্র্যাকটিসের আগে কিন্তু না, এটা বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর আমাদের লেকচার 2 দেখবা, লেকচার 2 এর শুরুতে আমরা এটা সলভ করে দেবো। ঠিক আছে, লেকচার 2 এর শুরুতেই আমরা এটা সলভ করে দেবো। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, দেখা হবে আমাদের নেক্সট লেকচারে।